আঁধারের ভিড়ে লুকিয়ে পড়েছে সমস্ত প্রকৃতি। দূর হতে সুদূরে থই থই করছে অন্ধকার। শ্রেয়া এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কয়েকবার চেয়েও পাশে থাকা মানুষটাকে বলতে পারছে না। আর জানলে হয়তো লোকটা ওকে রাগে ভস্ম করে দিতে কুণ্ঠাবোধ করবে না। যে গম্ভীর কাঠখোট্টা তেতোথাচিল্য ওর ইতস্তত অনুভব হচ্ছে এটা বলতে। ভুলবশত বাসের ঝাঁকুনিতে আপনার পানির বোতলে মুখ লেগে গিয়েছে স্যার। এটা বললে হয়তো তুর্যকে মশলা ভেবে ইচ্ছা মতন শিলনোড়া পিষবে, তারপর শরবত বানিয়ে গিলে ফেলবে। ছি ছি, কী সব ভাবছে সে ভয়ের তাড়নায়। বলার কী দরকার, ও তো লিপস্টিক ব্যবহার করেনি। তাহলে না হয় বোতলে দাগ লেগে থাকতো, প্রমাণও মিলত। তবে শ্রেয়ার অন্তঃস্থল করা নাড়ছে অধীর আগ্রহে প্রতীক্ষায় আছে কখন মানুষটা বোতল থেকে পানি পান করবে, কখন ওর ওষ্ঠের ছোঁয়া তুর্যের ঠোঁট ছুঁয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। পরক্ষণে শ্রেয়া নিজের সকল ভাবনা কল্পনার ইতি টেনে সিটে ঘাপটি মেরে বসে রইল। এসব ভাবনা ওর জন্য নিষেধ। বহুকাল পূর্বের ন্যায় হৃদয়পথে এলোমেলো অনুভূতিদের বিচরণ পুনর্বার চায় না ও। এই অবিন্যস্ত অনুভূতিরা যেন ওর হৃদয় কুঠিরে বসবাস করে অস্থির করে তোলে সমগ্র সত্তা। বাড়িয়ে দেয় মানুষটাকে চাওয়ার অদম্য ইচ্ছা। বোতলে মুখ লাগিয়েছ? শ্রেয়া ধরফর করে উঠল তুর্যের লৌহ সুরে শুনে। বিস্ফোরিত নেত্রোদয় মেলে মাথা নাড়িয়ে বলল, মানে? তুর্য তীর্যক চাউনি নিক্ষেপ করে আধারে শ্রেয়ার মুখভঙ্গিতে বোঝার চেষ্টা করল। বাসের সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। সবাই নয়, কোনো কোনো কপত কপতি মগ্ন প্রেমময় বাক্য বিনিময়। কিছুক্ষণ আগে শ্রেয়া দেখেছে একটা মেয়ে পাশের ছেলেটার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। বিতৃষ্ণায় ভরে উঠেছিল বুকটা। এটা ভেবে পাশের মানুষটা ওর জন্য বৈধ হলেও কাঁধে কিংবা বুকে মাথা রাখার অনুমতি নেই। অনুমতি অনেক দূরের শব্দ। লোকটা তো নিজের বউকেই চেনে না, বিয়ে সম্পর্কেও জানে না। কিন্তু সেসব চিন্তা বাদ দিয়ে শ্রেয়া এখন ভয়ে আছে। তুর্যকে ওকে মুখ লাগিয়ে পানি পান করতে দেখে ফেলল। তাকে কিছু বলতে না দেখে শ্রেয়ার গলা শুকিয়ে এলো। আবছা আবছা আলোয় চোখে পড়ল তুর্য বোতলে মুখ লাগিয়ে পানি পান করছে। শুকনো ঢোক গেল শ্রেয়া। ওর দিকে পানির বোতলটা বাড়িয়ে দিয়ে তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি বলে মেনে নিলাম, আর অন্য কারো বোতলে মুখ লাগাতে যেও না। সবাই তোমার স্যারের মতন দয়াবান হবে না। লজ্জায় মিয়ে গেল শ্রেয়া। তুর্য থেকে পানির বোতলটা নিয়ে নিজের কাছে রাখলো। ইস, দেখে ফেললো স্যার, মনে মনে বলে নিজেকে গালাগাল করতে লাগলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। তুর্যের অত্যাধিক সন্নিকটে অজস্র ভালো লাগা কাজ করছে তার মনে। চোরা দৃষ্টিতে তাকালো পাশে। তুর্যের হাতে ধরা পড়ে গেল তৎক্ষণাৎ। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দুর্বোধ্যে হেসে বলে উঠল, তোমার লিপ বামের ঘ্রাণটা সুন্দর। বোতলে মুখ না লাগালে হয়তো নাসারন্ধ্রে ঘ্রাণটা প্রবেশ করতো না। মস্তিষ্ক জানান দিত না পাশে মেয়েটার অধর স্পর্শ লেগে আছে এখানে। কিন্তু আফসোস, ততক্ষণে আমার ওষ্ঠদায় ছুঁয়ে ফেলেছে সেই স্থান। শ্রেয়া এতক্ষণে বুঝতে পারল তুর্য না জেনেই মুখ লাগিয়ে ফেলেছিল, আর আগের প্রশ্নটা এমনিতেই করেছিল জানার জন্য। লজ্জায় এখন মরি মরি অবস্থা। যেভাবেই হোক ধরা তো পড়ে গেছে। লিপস্টিক না হোক লিপ বাম ওকে ফাঁসিয়ে দিয়েছে হাতে নাতে। মৃদু কণ্ঠে উচ্চারণ করে, সরি স্যার। তুর্যের চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তে। দাঁতে দাঁত চেপে চাপা গর্জন করে উঠল, তুমি কি তোমার জীবনের প্রত্যেক ভুলের সরি বলছো? শ্রেয়া হকচকালো, ভরকে গেল। প্রতিটা ভুলের সরি বললেও একটা ভুলের কখনো বলা হয়নি, কখনো হবেও না। মনে মনে আওড়ালো, আপনাকে ছেড়ে আসার ভুলের সরিটা আমার কখনো বলা হবে না স্যার। এটাই আমার মরণ পর্যন্ত বাকি থেকে যাবে। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সঠিক জবাব নেই তার কাছে, তাই এক প্রকার এড়িয়ে গিয়ে টানা টানা চোখ জোড়ায় করুণ দৃষ্টি বাহিরে নিবদ্ধ করে। কানে আসে রিংটনের তীক্ষ্ণ শব্দ, সেই সাথে গম্ভীর ভরাট কণ্ঠস্বর, ইডিয়ট। শ্রেয়ার কপাল কুঁচকে গেল। এটা কি ওকে বলল তুর্য? আর চোখে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা নাম্বার জলজল করছে। কোনো নামে সেভ নেই। তার মনে হচ্ছে কল দেওয়া ব্যক্তিকে গালি দিয়েছে তুর্য। হতে পারে আবার ওকে, বলা তো যায় না। সাংঘাতিক লোকটা। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল। শ্রেয়া একটা বারও ঘুমালো না বাসে, অথচ ওর চোখে ব্যথা করছিল তন্দ্রায়। ঘুমলে যদি তুর্যের উপর গিয়ে পড়ে তা ভেবে ঘুমাতে পারল না। গ্রীষ্মের গরমে অবস্থা বেগতিক। মৃদুমন্দ হাওয়া বইছে, তবুও তাতে কুলোচ্ছে না, কমছে না উত্তাপ। তুর্য একটু পরপর বলছে জানালা থেকে সরে বসতে ওকে, কারণ সে নাকি বাতাসে আসতে বিঘ্ন ঘটাচ্ছে। শ্রেয়া বিস্মিত, হতবাক, ঠাওর হলো। তুর্য এসব বাসে যাত্রায় অভ্যস্ত না। হয়তো নতুন যাত্রী এ বাসে, মাথায় ঢুকছে না এসি বাস গাড়ির ছেড়ে এরকম বাসে কেন আসতে হলো তুর্য। ভীষণ খারাপ লাগছে ওর মানুষটার জন্য। বাসের জ্বলন্ত বৈদ্যুতিক বাতিতেও ব্যথিত চোখে বারবার অবলোকন করছে তুর্যর ফর্সা মুখের রক্তিম হাল। মনটা বিষিয়ে উঠেছে। একটা সময় অত্যাধিক ব্যথা অনুভব করলেও সে ছেড়ে এসেছিল তুর্যকে। তখনও বক্ষস্থল এত কম্পন হয়নি আজ যতটা হচ্ছে তার সান্নিধ্যে। তবে কি দূরে গেলে ভালোবাসা বাড়ে কথাটা নিছক? শ্রেয়া নিজ মনে বলল, দূরে গেলে ভালোবাসা বাড়ে সঠিক, তা মানুষের মনোভেদে। আর কাছে এলে যন্ত্রণা বাড়ে প্রিয় মানুষটাকে পাবো না বলে। জীবনের সমীকরণ অত্যন্ত এলোমেলো, অগোছালো। নয়তো মানুষ প্রিয়জন কাছে পেলে খুশিতে অশ্রু গড়ায়, কিন্তু শ্রেয়া
সে তো কাছে থেকেও যোজন যোজন দূরত্ব অনুভব করে আনলো দগ্ধ হচ্ছে। এর চেয়ে দুটো দেহের দুজনকার নিঃশ্বাসের দূরত্বই বুঝি শ্রেয়। বাস এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে, তবে শ্রেয়া ও তুর্যের না, বাসের গন্তব্য স্ট্যান্ড থেকে এখন আবার অটো রিক্সা কিংবা বাসায় ধরে যেতে হবে। অটো কিংবা রিক্সা ধরে বাসায় যেতে হবে। শ্রেয়া ভীত সন্ত্রস্ত হয়ে এক পাশে দাঁড়িয়ে রইল। ভালোই রাত হয়েছে, গভীর রাত বললেও দোষ হবে না। স্ট্যান্ডে বাসে যাত্রীবিহীন, কেমন একটা মানুষজন নেই। তুর্য বাস থেকে নেমে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। শ্রেয়া সতর্ক মন কোনো রিক্সাওয়ালাকে ভরসা করতে পারছে না। মুখোশের আড়ালে কত শয়তান যে লুকিয়ে থাকে তা অগণিত এই মানুষের দৃষ্টির বাহিরে। এখন কিভাবে যাবে ভেবে ভেবে কুল হারিয়ে ফেলছে। না ভেঙে পড়া যাবে না। ব্যাগ থেকে ছোট ছুরিটা হাতে নিল সে। তৎপর একজন রিক্সাওয়ালার কাছে এগিয়ে গেল যাবে কিনা জানার উদ্দেশ্যে। যদি লোকটা অর্ধ রাস্তায় গিয়ে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে তো বুকে ছুরি গেঁথে দেবে। ভাড়া ঠিক করলো 60 টাকা। উঠতে যাবে তখনই পেছন থেকে অন্য একটা রিক্সার টুংটাং শব্দ কর্ণধারে পৌঁছায়। থমকে যায় পা। ঘাড় বাঁকিয়ে দেখে রিক্সার তুর্য একপাশে চেপে বসে গম্ভীর সুরে বলল, আসো। শ্রেয়ার মন ছুটে যেতে চাইছে। সত্যি বলতে ভীত হয়ে আছে ও। একা একা যাওয়ার সাহস পাচ্ছে না। তবুও মনের মুখে বলল, স্যার রিক্সা ঠিক করে ফেলেছি। ওনাকে কথা দিয়ে আপনার সাথে যাওয়াটা কেমন দেখায় না? সাথে রিক্সাওয়ালাও তাল মেলালো। তুর্য এগোল চোখের সূক্ষ্মতায় পরখ করে নিল আধবয়স্ক লোকটাকে। এক লাফে রিক্সা থেকে নেমে দাঁড়ালো সে। হাজির হলো শ্রেয়ার অতি নিকটস্থে। ওয়ালেট বের করে 100 টাকার একটা নোট রিক্সাওয়ালার হাতে ধরিয়ে দিল। বলল, এর চেয়ে কম নাকি বেশি? শ্রেয়া কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে তড়িঘড়ি করে বলে, কি করছেন? আমি দেব আমারটা, আপনি যান স্যার। তুর্য পাত্তা দিল না। আধবয়স্ক লোকটার দিকে চেয়ে গাঢ় স্বরে বলল, কত ঠিক করেছে? 60 টাকা। সমস্যা নেই, পুরোটা রাখুন। আর অন্য যাত্রী নিয়ে যাবেন, এটাও খেয়াল রাখবেন যাত্রীরা কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ভালো মানুষের দাম পৃথিবীতে নগণ্য হলেও পরকালে অনেক। থতমতে খেয়ে যায় রিক্সাওয়ালা। গলা শুকিয়ে যায় ওনার। তুর্য রিক্সায় উঠে অপেক্ষা করতে লাগলো শ্রেয়া। উপায়ন্তর না পেয়ে শ্রেয়া উঠে বসলো, চেপে বসলো এক পাশে। তুর্যর কণ্ঠে তেজ, ছাত্রী বলে প্রোটেক্ট করছি, এখন পড়ে গিয়ে ভার্সিটিতে বলে বেড়াবে স্যার তোমার কোমর ভেঙে দিয়েছে, ফালতু মেয়ে। শ্রেয়া আবার একটু সোজা হয়ে বসলো। ঝাঁকুনিতে বারবার একদিকে হেলে যাচ্ছে ও। নিমেষেই অনুভব করলো তুর্য একটা হাত পেছন দিয়ে নিয়ে ওর পাশে রাখলো। বাহুতে নয়, রিক্সায় বেঁধে ফেলেছে ওকে বন্ধনে। এই বন্ধনে স্পর্শ নেই। হাতটা ওর গায়ে অবধি লাগছে না। বুকে দুরু দুরু শব্দ হচ্ছে ক্রমাগত। চোখ বুজে ফেললো সে। গড়িয়ে গেল এক ফোঁটা নোনতা তপ্ত জল। এমন করে কেউ খেয়াল রাখেনি কখনো। রাতের বিশুদ্ধ সমীকরণ গায়ে এসে বাড়ি দিচ্ছে। তুর্য সাবলীল কণ্ঠে বলে উঠল, রিস্ক নিতে পারবে না, পরে জেলের ভাত খেতে হবে। রিস্ক নিতে পারবো না, পরে জেলের ভাত খেতে হবে। শ্রেয়া নিশ্চুপ, বলবে না কিছু। অজান্তেই হোক যেভাবেই হোক স্বামী নামক মানুষটা তার যত্ন মিলছে। জীবনে না পাওয়ার মধ্যে এটা অনেক বড় একটা পাওয়া। 20 মিনিটের পথ পাড়ি দিয়ে রিক্সা এসে থামলো বিল্ডিংয়ের সামনে। শ্রেয়া ভাড়া দিতে নিলে অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্য। তৎক্ষণাৎ চুপসে গেল সে। তুর্য ভাড়া মিটিয়ে হাঁটা ধরল ওকে রেখে। অকস্মাৎ হাঁটার গতি থামিয়ে দিল। আমাদের যাত্রাটা দীর্ঘ হতো যদি পুরোনো পথটা ছেড়ে না দিতে। বুকের ধুকপুকানি বেড়ে গেল শ্রেয়ার। কি বলে গেল এটা তুর্য? ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় পড়ে রইল। মিনিট মিনিট করে 8 ঘন্টা অতিবাহিত হয়। চোখ লেগে আসে, কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসল। দরজা মিলতেই দেখে তুর্য। ইতিমধ্যে স্নান সেরে ফেলেছে সে। ছোট ছোট চুলগুলো ভেজা, মুখটা স্নিগ্ধ। শ্রেয়ার হৃদস্পন্দন থমকে গেল ক্ষীণ সময়ের নিমিত্তে। কণ্ঠে কম্পন, কিছু লাগবে স্যার? তোমাকে লাগবে। তুর্য নির্লিপ্ত নির্বাকার। তুর্য নির্লিপ্ত নির্বিকার। শ্রেয়ার স্পন্দনের গতি তড়িৎ বেগে বাড়তে আরম্ভ করে। থামানোর জন্য আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি বলছেন? বিরক্ত হলো তুর্য। বলল, তোমাকে লাগবে, একটু খিচুড়ি রান্না করে দিতে পারবে? ভীষণ ইচ্ছে করছে খেতে, আমি পারি না। পরে মনে পড়ে যায় এখানে আমার পরিচিত বলতে প্রিয় ও তার ফ্রেন্ড আছে। আর প্রিয়র ফ্রেন্ড মানে আমার এতটুকু বলে তুর্য থেমে ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে। উল্টো দিকে দম আটকে যায় শ্রেয়ার। তুর্য কি সব জেনে গেল? নিশ্চয়ই ওকে ঘৃণা করবে। শ্বাসরোধ হয়ে আসছে ওর। মাথাটা ঝিমঝিম করছে। তুর্য কপালে ভাঁজ ফেলে অর্ধসমাপ্ত শব্দটা উচ্চারণ করে, বেআইন। তুর্যকে রেখে দৌড়ে চলে গেল শ্রেয়া। রুমে এসে মুখে হাত চেপে কাঁদলো কতক্ষণ, কয়েক মিনিট। ফিরে আসে মাথায় ওড়না সমেত। মুখ ধুয়ে এসেছে। দরজা লাগিয়ে তুর্যকে বলল, চলুন স্যার। রান্নাঘরে এসে শ্রেয়া যত দ্রুত পারছে সব করার চেষ্টা করছে। তুর্যকে তখন চেয়েও না করতে পারেনি। সত্য হোক মানুষটা ওর স্বামী। হঠাৎ কানে মোবাইলের শব্দ ভেসে আসলো। চেয়ে দেখে তুর্য মোবাইলটা এখানে ফেলে চলে গিয়েছে। ড্রয়িং রুমে হয়তো। সেখানে থেকে টিভির আওয়াজও আসছে। শ্রেয়া মোবাইলটার কাছে এলো। মা দেখে কয়েক পা পিছিয়ে গেল ও। ধরবে না, তুর্যকেও ডাকবে না, পড়ে থাকুক। এই মহিলাকে এখন ভীষণ ভয় হয় ওর।
তুর্য নিজেই ড্রয়িং রুম থেকে উঠে এলো, মোবাইলটা হাতে নিয়ে শ্রেয়ার দিকে চেয়ে রিসিভ করে কণ্ঠে গভীরতা কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, বলো। ওপাশ থেকে মেহেরিমা অশ্রুসিক্ত কণ্ঠে, এভাবে চলে গেলি তুই? আমি তোর জন্মদাত্রী মা তুর্য, তোর খারাপ চাই আমি, ভালো চাওয়া অন্যায়। এতটুকুই তো চাই, অহমিকাকে বিয়ে করে সুখের সংসার কর, অগোছালো জীবনটা সাজা। আগেও তুই বাড়ির বাইরে থাকতি, যেখানে মন চায় অ্যাডভেঞ্চারে চলে যেতে, এখনও চাকরির দোহাই দিয়ে দূরে চলে গেলি। মানুষের একটাই হৃৎপিণ্ড হয় মা, যেখানে একজনকে জায়গা দেওয়া যায়। যদি তুমি আমাকে তার দ্বিখণ্ডিত করে দুজনকে জায়গা দিতে বলো, তাহলে আমার মরণ নিশ্চিত। রোষপূর্ণ কণ্ঠে কথাটা বলে মোবাইলটা হাতে চেপে ধরে দ্রুত বেগে রান্নাঘর ছাড়ল তুর্য। শ্রেয়ার চোখ ঘুরিয়ে অবাধে জল নেমে যাচ্ছে, তার স্বামী অন্য কাউকে ভালোবাসে। শ্রেয়া খিচুড়ি রেঁধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। এক তো লং জার্নি করেছে, তার উপর গরমে ঘেমে নাজেহাল অবস্থা। নিজের তপ্ত নিঃশ্বাসে নিজে বিরক্ত। ড্রয়িং রুমে এসে দেখলো তুর্য সোফায় মাথা এলিয়ে বলিষ্ঠ পেশিবহুল দুটো হাত দুদিকে প্রসারিত করে চোখ বুজে আছে। হুট করে বুকে ঢিপ ঢিপ করতে শুরু করলো। সেই শব্দ নিস্তব্ধতায় কানে এসে প্রবেশ করছে অনায়াসে। শ্রেয়া ভাবলো নিঃশব্দে চলে যাবে। নিজের বুকের ধুকপোকানিতেও নিজেই বিরক্ত। আর রুমে উপস্থিত অপর মানুষটা শুনলে লজ্জায় মুখ দেখানো দায় হয়ে পড়বে। তার চেয়ে ভালো চলে যাওয়া নীরবে নিশ্চুপে। তবে তুর্যকে ক্রস করে যেতে হবে টের পেয়ে গেল। সেসব ভেবে ধীরে ধীরে পা বাড়ালো শ্রেয়া। যখনই তুর্যের সামনে গিয়ে দিয়ে যেতে নিল, কিছু একটা পা বাজিয়ে দেহ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়তে নেয়। ভয়ে চোখ খিচে ফেল, মুহূর্তে সেকেন্ডে শিরশির করে উঠে সমস্ত কায়াবদন। অনুভব করলো পেটে হাতের স্পর্শ, গাঢ় ছোঁয়া। আখি যুগল খুলে দেখার পূর্বেই সেই ছোঁয়া আরও গভীরে রূপ নেয়। একটা সময় টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয় ওকে। কানে আসে তীক্ষ্ণ কণ্ঠস্বর, তুমি ছোটবেলায় ঠিকঠাক হাঁটা শিখতে পারোনি? যখন তখন পড়ে যাও, আর আমার সামনে, নাকি আমার স্পর্শ পাওয়ার ধান্দা? শ্রবণনালীতে সীসা ঢাললেও হয়তো এতটা ছ্যাদ করে উঠত না যতটা করছে গম্ভীর তীর্য কণ্ঠখানা। শ্রেয়া চক্ষু মেলে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোঝার চেষ্টা করছে কিসের সাথে পা লেগে পড়তে নিয়েছিল। কিন্তু ও নির্বাক, স্তব্ধ। কোথাও কিছু নেই, পুরো মেঝে সাদা ফকফকা, একটা ময়লা পর্যন্ত নেই। শ্রেয়ার ইচ্ছে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস এনে ঝুঁকে ঝুঁকে চেক করতে, যদি ছোটোখাটো অদৃশ্য ময়লার সঙ্গে ওর পায়ের অমিলন হয়ে পড়ে যাওয়ার সেই কাণ্ডকারখানা ঘটে থাকে। নিজের বোকামি ভাবনায় সে নিজে বিস্মিত। কিন্তু এখন কি করে তুর্যের ভুল ধারণা ভাঙবে? লজ্জায় দৃষ্টি নুয়ে যাচ্ছে বারবার। অসহায় অনুভব হচ্ছে। পা বেঁচিয়ে যাওয়ার উৎপত্তি তার সন্ধান পেলে হয়তো দেখিয়ে বলতে পারতো, স্যার, আমি ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক সাজাইনি, আপনার স্পর্শ পাওয়ার ধান্দাও খুঁজি না। অকস্মাৎ শ্রেয়ার মাথায় খেলে গেল, তুর্য এমন করেনি তো? মানে সামনে পা দিয়ে? না, সে কেন এমন করতে যাবে? কী লাভ? অহেতুক ভাবনা বাদ দিয়ে ও নত মস্তিষ্কে ধীর স্থির ভঙ্গিতে বলে উঠল, স্যার, খিচুড়ি রান্না শেষ, বাসায় যাব আমি। তুর্য পুনরায় সোফায় বসে পায়ের উপর পা উঠিয়ে দিল। 3 কোয়ার্টার প্যান্ট পরার দরুন পায়ের অর্ধাংশ উন্মুক্ত। ঘন কালো পশমগুলো স্পষ্টত বিশদ। শ্রেয়ার গলা শুকিয়ে কাঠ, অশনির ন্যায় কম্পন বক্ষস্থল জুড়ে। ফাঁকা ঢোক গিলে আবারও বলল, আসি স্যার। তুর্য কপাল কুঁচকে তাকালো। ফিচেল স্বরে বলে উঠল, আমার কথা উত্তর দাওনি, সত্যিই কি ধরে নেব আমার ছোঁয়া পাওয়ার আশায় তৃষ্ণার্ত তুমি, তাই সুযোগ খুঁজো? বেহায়া, অসভ্য, ঠোঁট কাটালো। শ্রেয়া এগুলো বলতে চেয়েও বলল না। মুখে প্রতিবাদ করে বলে, আপনি বাজে বকছেন স্যার, দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না। তুর্য উঠে দাঁড়ালো, এক হাতের দূরত্ব খুঁজিয়ে দিল নিমেষে, কিঞ্চিত মাত্র দূরত্ব বজায় রাখলো না। ঘটনার আকস্মিকতা শ্রেয়া বাক্রুদ্ধ বনে যায়। পিছুতে নিয়ে তুর্য এগিয়ে আসে আরও, ঝুঁকে পড়ে ওর দিকে। শ্রেয়ার বক্ষস্পন্দন বেড়ে অবস্থা বেগতিক, তোলপাড় হচ্ছে সমস্ত অভ্যন্তরে। অনুভূতিরা চিৎকার করে জানান দিচ্ছে, বাসর রাতের পর আজ তোর বল তোর এতটা কাছে এলো স্বেচ্ছায়। শ্রেয়া ঘাড়ে গলায় তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে। দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস মুক্তি লাভ করছে শ্বাসনালী হতে। তুর্য কানের কাছে মুখ এনে ঠোঁট দুটো নাড়ালো ক্ষীণ। ম্লান হেসে বলে, পেটে কি তুলা আছে? এত কোমল কেন? নেশাতুর কণ্ঠে উন্মাদ হয়ে পড়ে শ্রেয়া। কিন্তু সেই মাতাল করা অনুভূতি পরিণত হয় লজ্জায়। কাপা কণ্ঠে তেজের অস্বস্তি ঢেলে প্রশ্ন করে উঠল, কি? খিচুড়ি কি এমনি খাবো? দুটো ডিম ভাজি করে দাও না শ্রেয়সী। কি নিঃসংকোচ আবদার, মায়াময়পূর্ণ বাক্য। শ্রেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না। আর চোখে চাইল তুর্যের দিকে। তখন ওর কানের কাছে ঝুঁকে আছে তুর্য। সরে গেল ও, বলল, করে দিচ্ছি স্যার। স্মিত হাসল তুর্য। ঠান্ডা কণ্ঠে বলল, গুড বেআইন, স্বামীর বাধ্যগত বউ তুমি। শ্রেয়া বড় বড় নেত্রে চাইতে তুর্য রুমে যেতে যেতে বলে, সারা জীবন কুমারী থাকবে নাকি? এবার বোধ হয় তোমার কুমারিত্ব হারানোর সময় ঘনিয়ে এলো। তালিকা থেকে নাম কাটা পড়বে শিগগির। বুকে হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল শ্রেয়া। কেসব বলে গেল তুর্য? মাথা ভো ভো করে ঘুরছে। দুই গালের উত্তপ্ততা অনুভব করতে পারছে। লাল হয়ে উঠেছে বুঝি, কিন্তু ভেতরটা ক্ষত হচ্ছে
তুর্য বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে এমন বিহেভ করছে। সে তো জানেই না শ্রেয়া তার বউ। শ্রেয়ার নেত্র কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এক নিদারুণ যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষটার সান্নিধ্যে আশার প্রদীপ নিভিয়ে দিচ্ছে। চিরতরে তুর্য কখনোই জানবে না ও এই এতিম মেয়েটার স্বামী। তা ভেবে শ্রেয়ার নিজেকে শেষ করে দেওয়ার স্পৃহা জাগছে। মন চাইছে ধরে বেঁধে আবারও তাকে পাগল বানিয়ে দিতে। বলতে থাকুন আপনি, পাগল সুস্থ হলে তো আপনি অন্য কারো। এই যে এমনিতেই আমার সাথে ঢলে পড়ছেন, কাছাকাছি আসছেন, আপনি কি জানেন আপনি বিবাহিত ছেলে? অন্যায় করছেন বউয়ের সাথে, ভারী অন্যায়। নিজের উপর নিজেরই হিংসা হচ্ছে। স্যার, সৌভাগ্য হবে না কখনো আপনার প্রশস্ত বুকে মাথা ঠেকানোর। আপনার হৃদয়ের সাথে আমার হৃদয়ের সন্ধিটা হলো না আর। অনুতপ্ততার বেড়াজাল বেয়ে হেরে যায় স্বয়ং। আগ বাড়িয়ে বলতে গেলে যে আপনি আমার দিকে ঘৃণার আঙ্গুল তুলে বলবেন, কেন চলে গেলে, থাকতে পারতে না? তুমি নিজের স্বার্থটা বুঝলে। এসব ভাবতে ভাবতে শ্রেয়ার চোখের মণিকোঠা হতে টপ টপ করে জল পড়তে লাগলো। কিন্তু খেয়ালই করলো না সেই জল মেঝে না ছুঁয়ে কপল বেয়ে জমা হচ্ছে কারো আজলা। অনেকখানি নোদা জল জমেছে, এবার থেমে যাও কাঁদুনি কন্যা। আকস্মাৎ চেনা গম্ভীর স্বর কর্ণপাত হতে শ্রেয়া চকিত মাথা তুলে তাকালো। একগুচ্ছ রক্ত জমেছে যেন মেয়েটার ফর্সা চেহারা, ঠোঁট দুটো কাছে ক্ষণে ক্ষণে। দেহ কেঁপে উঠল ঈষৎ। জড়িয়ে যাওয়া অশ্রুসিক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি? তোমার জামাই মরে গিয়েছে? বিরক্ত ভরা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছড়ে তুর্য। শ্রেয়ার অধৈর্যবল কিঞ্চিত ফাঁক হতে বাধা দিয়ে বলল, জানি এখন বলবে তোমার জামাই নেই স্যার। জানি এখন বলবে আমার তো জামাই নেই স্যার, আমি আনম্যারিড, তাই তো? শ্রেয়া কী বলবে ঠাউর করতে পারছে না, কিন্তু এখন যদি বলে সে বিবাহিত তাহলে হাজারটা প্রশ্ন করবে তুর্য। তার চেয়ে ঢের ভালো একটা মিথ্যে মলিন নিষ্প্রভ স্বরে বুকে পাথর বেঁধে উত্তর দেয়, জি। তুর্য হেসে উঠে দাঁড়ালো। বাঁকা হেসে বলতে লাগলো, আজকালকার মেয়েরা জামাই বয়ফ্রেন্ড থাকতেও নিজেদের সিঙ্গেল দাবি করতে ঘাবড়ায় না। আসলে মানুষের সব কিছুতেই বেশি বেশি। শ্রেয়া ভয়ার্ত দৃষ্টিতে তাকালো এক লহমায়। ওকে অবাক করে দিয়ে তুর্য গলার স্বর পরিবর্তন করে ফেলল। কণ্ঠে এখন আর ঠাট্টার চিহ্ন নেই। চিরাচরিত গম্ভীর স্বরে ফিরে এসে বলল, আমি ডিম ভেজে ফেলবো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমার সাথে খাবে। কিন্তু স্যার, প্লিজ লিভ। ফ্রেশ হয়ে এসো, অপেক্ষা করব। কিন্তু আমার খিচুড়ি ঠান্ডা হলে তোমার গরম করতে সময় নেব না। তুমি কি চাও তোমার তুলোর মতো দেহ মোমের ন্যায় গলে গলে পড়ুক? না চাইলে চাও। রান্না করলে তুমি, একা একা খেয়ে পেটে অসুখ বাঁধাতে চাই না আমি। দৃষ্টি বলেও একটা কথা আছে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 10টা 20-এর ঘরে। এত বেলা পর্যন্ত কোনো কালে ঘুমায়নি শ্রেয়া। হয়তো গতকাল সারাদিন রাত যে ধকল গিয়েছে তাতে শরীরের দুর্বলতা বিষণ্ণতায় মুছে পড়েছিল। তড়িঘড়ি করে গোসল সেরে তৈরি হয়ে নিল। চুল থেকে পানি ঝরে ভিজিয়ে দিচ্ছে পিঠের অংশ, কোমর। ভিজে জবজব হয়ে আছে জামাটা। যেহেতু কালো কালো পড়েছে তাই শ্রেয়া আর মাথা ঘামালো না, ভেজা চুলগুলো বাঁধলো না। খোলা রেখে পিঠ জড়িয়ে বড়সড় একটা ঘোমটা টেনে নিল ওড়না দ্বারা। ব্যাগ সমেত বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে আনমনে তাকালো পাশের দরজার দিকে। মস্ত বড় এক তালা ঝুলছে। তার মানে তুর্য কি চলে গেল ভার্সিটিতে? এই ছেলে রাতে ওকে সেই রকম নাস্তানাবুদ করে ছেড়েছে, খাটিয়েছে ইচ্ছা মতন, এমনকি খাওয়া শেষে প্লেটগুলো পর্যন্ত ধুয়ে দিতে হয়েছে। তার অবশ্য খারাপ লাগেনি, হোক না সম্পর্কটা গোপন। তবু মনে হচ্ছিল তুর্য সব কিছুর ওপর কেবল ওর অধিকার, একমাত্রই ওর। শ্রেয়া অতি সন্তর্পণে একটা নিঃশ্বাস ছেড়ে ভার্সিটির পথে পা বাড়ায়। আজও রিকশায় উঠেছে। তবে পার্থক্য, পাশে সেই মানুষটা নেই। হৃদয় বড্ড বেহায় এক অঙ্গ। কী সাবধানে মানুষের জীবন নিয়ে খেলে। এই যে ওর এত বছরের সকল শক্তি চুষে নিচ্ছে, মনের শক্তি। মাত্র কয়েকদিনের ব্যবধানে তুর্যের নিকট থাকতে থাকতে শ্রেয়া এখন ভেতরে ভেতরে ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের কিছু ভুলের জন্য হয়তো আমরা ফিরে যাওয়ার পথ হারিয়ে বসি। সুযোগ পেয়ে পায়ে ঠেলে দিয়ে মরীচিকার জীবনটাকে স্বর্ণ ভেবে উপভোগ করতে থাকি। কিন্তু একটা সময় ভ্রম গুড়িয়ে যায়, সব কিছু থাকে হাতের নাগালের বাহিরে। ভাড়া মিটিয়ে শ্রেয়া ভার্সিটির ভেতরে চলে গেল। 11টায় ক্লাস, তাও তুর্যের। তাই দমটা হাতে নিয়ে এক প্রকার দৌড়ে আসলো ক্লাসের সামনে। বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করলো দরজায় দাঁড়িয়ে। পাশ দিয়ে তুর্য ক্লাসে ঢুকতে তার টনক নড়ল। দ্রুত এসে বসলো একটা বেঞ্চে। বসে পলকহীন চেয়ে রইল তুর্যের দিকে। শ্রেয়ার আজ নিজেকে বেহায়া বেহায়া লাগছে। হঠাৎ করে অনুভূতিদের কাছে মস্তিষ্ক পরাজিত হয়ে পড়ে। নিষ্পলক চেয়ে চেয়ে শেষ করে সম্পূর্ণ ক্লাস। তমধ্যে তুর্য একটা বারো তাকায়নি। কী ভাবলেশীন ছিল লোকটা। শ্রেয়া বিড়বিড় করে আওড়ালো, জামাইকে দেখার মধ্যে এত পরিতৃপ্ততা! এই তৃপ্ত মুহূর্ত আমার কপালে কতকাল থাকবে? সাথে সাথে মেহরিমা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তুর্যের জীবনে তো অন্য নারী আসবে, অহমিকা নামের কোনো এক সুন্দরী রমণী। শ্রেয়া নিজেও সায় দেয় তুর্যকে অহমিকাই ডিজার্ভ করে, কারণ সে পাশে থেকেছে। এসব ভাবতে ভাবতে মাঠের দিকটায় আসলো। পানিপুরি দেখে সেদিকে এগিয়ে গিয়েও মন পরিবর্তন করে চলে যাবে বলে কি ঠিক করে। প্রিয় নেই, আর একা একা কার ভালো লাগে খেতে? ফুচকা, পানিপুরি এসব খাওয়ার জন্য হলেও একজন সঙ্গীর প্রয়োজন হয়। কয়েক পা সামনে এগোতেই আপনি আপনি থমকে গেল, কণ্ঠ রোধ হয়ে এলো।
ভারী হলো পাঁচজোড়া। সামনের মানুষটা এতদিন পর থেকে এসে হাজির হলো বুঝতে পারছে না। নিজেকে সংবরণ করে মানুষটার উদ্দেশ্যে বলে উঠল, পথরোধ করে দাঁড়ালেন কেন আভাস ভাই? সরে দাঁড়ান। দাঁড়াবো না। আজ সাথেরটা কয়ে? গত কয়েকদিন কয়েছিলে ট্যুর দিতে গেলাম আর অমনি গায়েব। ভয় পাচ্ছ আমাকে? সিনিয়রদের ভয় পাওয়াই উচিত। শ্রেয়ার মুখভঙ্গি কঠিন হলো। ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে শক্তপোক্ত কণ্ঠ বলল, সিনিয়রদের ভয় নয়, সম্মান করতে হয়। আর সিনিয়রের যদি অসভ্য হয়, গায়ে পড়তে আসে, তাহলে গালে 5 আঙ্গুল বসাতেও পিছপা হতে হয় না। মেজাজ তঙ্গে উঠে গেল আবাসে। চক্ষুদার লাল বর্ণ ছেয়ে আছে। এই ভার্সিটিতে কম বেশি সুনাম আছে তার, মেয়েদের পটানোর সুনাম। কিন্তু এই মেয়ের পেছনে 3 বছর ঘুরেও পাত্তা পাচ্ছে না। আজ একটা বিহিত করেই ছাড়বে। এগিয়ে গিয়ে হাতটা ধরতে চাইল শ্রেয়া। সরে গেল পেছনের দিকে। পাশে কারো উপস্থিতি টের পেল। চেয়ে দেখল তুর্য দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিক ভঙ্গিতে, তবে কপালের শিরা উপশিরা ভেসে উঠেছে। শ্রেয়ার দিকে না তাকিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে আবাসের দিক দৃষ্টি জ্ঞাপন করলো। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল, পেশায় লেকচারার, পেশাটা খুবই সম্মানের, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে এটা অসম্মান করতে চাইছি না। বাইরে চলো, নয়তো মেয়েদের বিরক্ত করা, অনুমতি ব্যতীত স্পর্শ, এসব ছেড়ে দাও। তাহলে আপনিও ছেড়ে দিন না স্যার, মেয়েদের জন্য মায়া দেখানো। শ্রেয়ার সাথে তো ভালোভাবেই কথা বলছিলাম। তাছাড়া গার্লফ্রেন্ড, রাগ করে ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক না। ও আমার গার্লফ্রেন্ড, রাগ করেছে তাই মানানোর চেষ্টা করছে। আবাসের কথা শুনে শ্রেয়া চমকালো। চমকিত নয়ন জুড়ে মেলে তুর্যের কাছে নিজের হয়ে সাফাই দিতে নিল। তুর্য থামিয়ে দিয়ে বলল, জানো আভাস, আমি কিন্তু কয়েক বছর আগে পাগল ছিলাম। ভালো এক্সপেরিয়েন্স আছে পাগলামির। আবার যদি সেই পাগলামো শুরু করে সামনের মানুষটাকে তুলে যাব, সামনের মানুষটা কে তা ভুলে যাব। তাছাড়া দিলে কি আর কম দিব বলো? না হলে পরে বউ পাবো না। বউ বলবে আমার গায়ে জোর কম, এমন ছেলে দিয়ে পোষাবে না তার, রিজেক্ট হয়ে যাব। তাই আমি নিজের ভবিষ্যৎ নিয়ে রিস্ক নিতে চাই না। বইয়ের পছন্দই হতে হবে তো। শ্রেয়া, আভাস, উপস্থিত আরও 3-4জন থতমত খেয়ে যায়। এই লোক থ্রেট দিচ্ছে নাকি বিটলামি করছে? বাকিরা ছেলে বলে মানানসই, কিন্তু শ্রেয়ার কান লজ্জায় গরম হয়ে উঠেছে। 1 মিনিট কি 1 সেকেন্ডও স্থির থাকতে পারল না সেই জায়গায়। তুর্য আভাসকে মাইন্ডেড বলে শ্রেয়াকে পিছু ডাকলো। দাঁড়াও। একজন বাধ্য ছাত্রীর ন্যায় দাঁড়িয়ে গেল সে। আদেশের সুরে গম্ভীর কণ্ঠে বলল তুর্য, সোজা পানিপুরি বিক্রি করা চাচার কাছে যাও। শ্রেয়া ঘাড় বাঁকিয়ে বলল, কেন স্যার? পানিপুরি খেতে? আমি খাওয়াবো। আপনি? হুম। আমি আবার স্যার হয়ে ছাত্রীর সাথে পানিপুরি শেয়ার করে যাব না। তবে খুশিতে ট্রিট দিতেই পারে। কিসের ট্রিট? শ্রেয়ার ভয়ে ভয়ে কণ্ঠ। তুর্য পাশের একটা বেঞ্চে বসলো আয়েসি ভঙ্গিতে। অনেকেরই নজর তার দিকে নিবদ্ধ। শ্রেয়াও দাঁড়িয়ে থাকতে পারছে না। উসখুস করছে, সেটা আন্দাজ করতে পারে। বলল, এখানে বসলাম, খেয়ে আসো। কিসের ট্রিট? সময় হলে বুঝবে। আর হ্যাঁ, খেয়ে ফেসবুকে একটা পোস্ট দিবে, কিন্তু ট্রিট ফ্রম তুর্য বেআই। শ্রেয়া ব্যাকুল হয়ে গেল নিমিষে। মনে বলল, পাগলের এক্সপিরিয়েন্স হয়েছে বললে ভুল। আপনি এখনও পাগল। আগে ছিলেন হিংস্র, আর এখন কেমন জানি কর্মকাণ্ড। টানা 10 প্লেট পানি সাবার করে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম শ্রেয়ার। মাথা ভনভন করছে। ঝালে মুখশ্রী, চক্ষু লালচে রঙের আস্তরণে ঢেকে গেছে। চোখের সামনে সব কিছু যেন আবছা আবছা অন্ধকার। ঝাল খাওয়ায় সে অভ্যস্ত, তবুও আজ ঠিক হজম হচ্ছে না। অনেক কষ্টে 2 ঠোঁট নাড়িয়ে বলল, আর খাবো না চাচা। বিল স্যার দিয়ে দিয়েছে? পানিপুরিওয়ালা ছেদন দাঁতগুলো দেখালেন। মোটা কণ্ঠস্বর তার। মা, স্যার দিয়ে গিয়েছে। 15 প্লেটের দাম। কইল আপনারা যেন এত প্লেটই খাওয়াই। এখন আপনার যদি শরীর খারাপ লাগে আর খাওয়ার দরকার নাই। আমি বাহিটা দিয়ে দিতেছি, আপনি স্যারেরা দিয়ে দিয়েন। শ্রেয়া হালকা গোলাপি বর্ণের 2 অধর একত্রে চেপে ধরল। ফুস করে একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, টাকাটা রেখে দিন চাচা, ওনার টাকার অভাব নেই। না মা, কী কও? আচ্ছা, আমি স্যারের কাছে দিয়ে দেবনি। হুম, আপনি রেখে দিন। আপনার স্যারের টাকায় আমারও একটা হক আছে। আমি বলছি মানে রেখে দিন। আসি। পানিপুরিওয়ালা লোকটা শ্রেয়ার কথার আগামাথা বুঝলো কি না কে জানে, তবে আজ তুর্যের ওপর অধিকার খাটানোর বিষয়টা ভাবতে শ্রেয়ার ভীষণ ভালো লাগছে। কিন্তু সে এতগুলো পানিপুরি কেন খাওয়ালো? আবার বিল টিল দিয়ে লাপাত্তা গেল কোথায়? ক্লাস আছে বোধহয়। শ্রেয়া আজ আর একটা ক্লাসও না করার সিদ্ধান্ত নেয়। প্রিয়বিহীন নিজেকে আরও এতিম লাগছে। মেয়েটা যে ওর জীবনের কতখানি জায়গা দখল করেছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। তুর্যের কর্মকাণ্ড প্রচণ্ড অদ্ভুত ঠেকছে ওর নিকট। পানিপুরি খাওয়াতে নিয়ে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কম খাবে না, 10 প্লেটের কম যেন একেবারে না হয়। তুর্য ট্রিট দিতে কিপটামি করে না, তুমি হবে সেটার উদাহরণ। ছোটোখাটো হুমকি দিয়ে গায়ে। শ্রেয়া তখন বিস্ময়ে আকাশ পাহাড় সব ছুঁয়ে ফেলে। বাধ্যগত ছাত্রী, বইয়ের ন্যায় খেতে থাকে বিরতিহীন। তাছাড়া পানিপুরি দূরে ঠেলে দেয় কে? গেট থেকে বেরিয়ে রাস্তার একপাশে দাঁড়াতে একটা রিকশা সামনে এসে থামলো। ছোট একটা ছেলে, বয়স 16-17 হবে হয়তো। গায়ের রং তামাটে, বুঝে সহজ যে রোদে পুড়ে এই হাল। কালো ওষ্ঠদাগ প্রসারিত করে হলদেটে দাগ প্রদর্শন করে বলে, আপা যাবেন? হ্যাঁ, কিন্তু একটু অপেক্ষা করো। আচ্ছা। পাশের দোকান থেকে একটা আধা লিটারের পানির বোতল কিনে আনলো শ্রেয়া। রিকশায় উঠে এক চুমুক করে সবটাই শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললো।
তবুও ঝাল লাগছে। বাসায় পৌঁছে না হয় একদম পানির ড্রামে ডুব দেওয়া যাবে, তাতে যদি ঝাল লেজ গুটিয়ে পালায়। আকস্মিক মনে পড়ে যায় প্রিয়র বিয়েতে কি দিবে। মেয়েটা তো ওকে পুরো জীবন দিয়ে দিতে রাজি, তাহলে শ্রেয়া কী দিলে খুশি হবে ও? অনেক ভেবেও সমাধান মিলছে না। ভাবনার জগতে ঘুমন্ত অবস্থায় রিকশা এসে থামে বাসার কাছে। টেনে জাগিয়ে তুলে ওকে টিং টিং শব্দে। নেমে ব্যাগ থেকে পার্স বের করে ভাড়া দিতে নিলে ছেলেটা আবারও নিজের হলদেটে দাঁতগুলো দেখিয়ে বলে, আপা ভাড়া নিমু না, গেলাম, কাল আবার আসমনে। কথাটা বলে ছেলেটা একটা মিনিটও স্তম্ভিত ছিল না, প্যাডেল ঘুরিয়ে চলে গেল নিজ লক্ষ্যে পূরণে। শ্রেয়া তখনও অবগতার সমুদ্রের জলে ভাসছে। এ কি হলো? ভাড়া কেন নিল না? কাল কেন ওকে নিতে আসবে? প্রশ্নের অঢেল প্রশ্নের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে। মুহূর্তে গাড়ির হর্নের শব্দে কেঁপে উঠল শ্রেয়া। পাশে তাকিয়ে দেখে গাড়িতে চেনা মানুষটা। বিরক্ত ভঙ্গিতে বার কতক হর্ন বাজালো। শ্রেয়ার ইচ্ছে করছে পুরোটা গেট দেহ দ্বারা লুকিয়ে দাঁড়িয়ে থাকতে, চুল পরিমাণ জায়গাও যেন না মিলে যাওয়ার। কিন্তু আফসোস, তার চিকন শরীর দিয়ে এই মস্ত বড় প্রবেশদ্বার কেন অপ্রশস্ত গলিও বন্ধ হবে না। সঙ্গে অভিলাষ যাচ্ছে অপলক দৃষ্টিতে চেয়ে কেবল এই গম্ভীরমুখ লক্ষ্যটা মানুষটাকে আক্ষিদয়ে বদ্ধ করতে। আচ্ছা, কখনো যদি তুর্য সত্যটা জেনে ফেলে, তাহলে শ্রেয়া ওর পায়ে ধরে বলবে ওকে যেন ঘৃণা না করে। দূর করে দিলে দিবে, তবুও ভালোবাসার মানুষটার ক্রোধের ঘৃণার বশীভূত হয়ে শ্বাস নিতে পারবে না সে। শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া থমকে যাবে মুহূর্তেই। মা বাবার পর এই লোকটাকেই প্রাণপণে ভালোবাসে। আগে বাসত না দেখে এখন বাসে না এমন না, তবুও একটাই শব্দ আসে, ভালোবাসি। কখনো এটা অতীত হবে না। ভালোবেসেছি, বাসতাম শব্দগুলিতে অতি নগণ্য মনে হয় তার। এগুলোর কোনো ভিত্তি নেই, কারণ ভালোবাসা কখনো অতীতে পড়ে থাকে না। সঠিক হলে ক্রমে ক্রমে বেড়ে চলে, মাতাল করা অনুভূতি জাগ্রত করে মন পাজরে। ম্যাডাম ম্যাডাম সরেন, স্যার গাড়ি ঢুকাইব। দারোয়ানের কর্কশ চেঁচানোর স্বরে শ্রেয়া এক পাশে চেপে দাঁড়ালো। ভেতরে ঢুকলো না। নিজেকে উন্মাদ লাগছে। চক্ষু যুগল যেন বলছে, যতক্ষণ দেখা যায় সেই সুদর্শন যুবককে, ততক্ষণ তোর আঁখি পল্লব যেন নিমিলিত না হয়। চেয়ে চেয়ে বক্ষস্থলের যন্ত্রণা বাড়ুক, তবুও এই যন্ত্রণায় থাকবে একরাশ স্বস্তি। কাছে না আসুক, অদৃশ্যভাবে মিলিত হোক হৃদয়। ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল শ্রেয়া, নিষ্পলক নির্নিমেষ। তুর্য ওর দিকে ফিরে অবধি তাকালো না। এই লোকের মতিগতি একটুও ঠাহর করতে সক্ষম হয় না ও। মস্তিষ্ক কেমন অচল হয়ে পড়ে, শূন্য শূন্য অনুভূত হয়। দিশেহারা লাগে নিজেকে। আজকাল এমনিতেই লাগে। যেদিন থেকে তুর্যের নামক সুঠামদেহী পুরুষের আগমন ঘটেছে ঠুনকো এই জীবনে দ্বিতীয়বার পুনরায়। এখন কথা হলো, গাড়ি আসলে কোথেকে? ঢাকা থেকে হতে আসার সময় তো বাসে চলে এসেছিল। পরক্ষণেই ভাবলো, বড়লোকের কি অভাব পড়ে নাকি। আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শ্রেয়া। উঠতেই চোখ অক্ষি কোটরে ছাড়বে ভাব। তুর্য নিজের ফ্ল্যাটের দরজার সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ফর্সা মুখে গম্ভীরতার একটুখানি অভাব নেই, এমনকি দৃষ্টি অবিচল তীক্ষ্ণ। শ্রেয়া ভরকে গেলেও নিজেকে সংযত করে তালা খুলতে চাবি ঘোরাতে গেলে থরথর করে কেঁপে উঠল তুর্যের দৈবত কথায়। হাত থেমে যায়, ফিরে তাকায়। আহত সেরে প্রত্যুত্তর করে, জি স্যার। তুর্য নিজের হাতের পলিথিনটা শ্রেয়ার দিকে এগিয়ে দিয়ে ইশারা করলো ধরতে। বিনা বিলম্বে শ্রেয়া হাতে নিয়ে বলল, এটাতে আইসক্রিম, প্রিয়র জন্য। মন চাইলে তুমি খেতে পারো। প্রিয় আস্তে আস্তে গলে নষ্ট হয়ে যাবে। আমার টাকা অনেক পরিশ্রমের। আসার সময় মনে হলো মেয়েটা তো অনেক আইসক্রিম প্রেমী। মাথায় একবারও এলো না যে ও তো ঢাকায় নেই। এখন এনে ফ্যাসাদে পড়ে গেলাম। ও তো ঢাকায়, এখন এনে ফ্যাসাদে পড়ে গেলাম। আমি এসব খাই না। এখন তুমি আমার টাকাটা পুষিয়ে দিও কেমন, প্রিয়র বান্ধবী? কথাগুলো বলে চট করে বড় বড় পা ফেলে তুজে ঢুকে পড়ে ভেতরে। শ্রেয়া একবার হাতের দিকে তাকাচ্ছে, তো আবার দরজার দিকে। রিনঝিনে কণ্ঠে উচ্চারণ করলো, স্যারের স্মরণশক্তি কি কম? স্মরণশক্তি কম কিনা জানি না, তবে কিছু কিছু মানুষ দেখলে কমে যায়। মানুষের মস্তিষ্কে হৃৎপিণ্ডে বসবাস করার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায় তারা। অদৃশ্য থেকেও ধারালো হয়, ভীষণ ধারালো। গাঢ় কাজল চোখে বশ করে, চিকন অষ্টযুগল দ্বারা হৃদস্পন্দনের গতি বাড়ায়। উন্মুক্ত সিক্ত কেশে হাতছানি দিয়ে ঢাকে। ধৈর্য হারিয়ে কুকাম ঘটালে বলে নির্লজ্জ, চরিত্রহীন। অবশ্য এমন উপাধি পেতে নিজেকে তৈরি করে নিচ্ছি আমি। শ্রেয়া নির্বাক হয়ে তাকিয়ে রইল স্রেফ। লজ্জা শরীরের ভাজে ভাজে স্পর্শ আরম্ভ করে দিয়েছে, শিওর উঠেছে রন্ধ্রে রন্ধ্রে। তুর্যের অগোছালো কথার ভাজে নিজেকে এলোমেলো লাগছে খুব, কিন্তু ওর কথাটা শুনলো কেমন করে? দরজায় দাঁড়িয়েছিল, মৌন মুখে যেতে নিলে তুর্য ডেকে বলল, বাকি 5 প্লেটের টাকা যে ফ্রিতে দিয়ে এসেছ শ্রেয়সী, সেই টাকাগুলো দিয়ে যেও। পই পই করে ভবিষ্যতের জন্য টাকা জমায়। একটা ট্রিট কি দিলাম, না খেয়ে টাকা দিয়ে এলে। আমি ছাড়বার পাত্র নই। কড়াই ঘন্টা হিসাব করি, বইয়ের কত খরচ, মেকআপের জিনিস, অর্নামেন্টস, ড্রেস, ছোট সাইজ বড় সাইজের কত কিছু কিনতে হয়। ছোট সাইজটা না দিলে ব্যাপারটা খুবই জঘন্য হয়ে যায়। এখন তুমি যদি 5টার দাম ফেরত দিয়ে আসতে বইয়ের জন্য আরও 10-20 টাকা মিলিয়ে গুলিস্তান থেকে একটা কিনতে পারতাম। ভবিষ্যতের আয়োজন তো এখন থেকেই করব, তাই মাফ নেই, দিয়ে যাবে। শ্রেয়া হতভম্ব, বুকটা ধরফর করছে। ধীরে ধীরে প্রখরত্ব লাভ করছে তা। তুর্য নেই।
চলে গিয়েছে সে। ফিচেল কণ্ঠের শব্দালঙ্কার শ্রেয়ার হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দিল নিমেষেই। লজ্জায় বিড়বিড় করে বলে উঠল, ছি, অশ্লীল। এটা বলে শ্রেয়া দৌড়ে ঘরে এলো। মেঝেতে বসে বুকে হাত রেখে স্মিত হাসল। বউয়ের জন্য কত আয়োজন লোকটার, অথচ বউয়ের সাথে এসব বলে বেড়াচ্ছে। আচ্ছা, স্যার কি ওকে পছন্দ করে, নাকি প্রথম দিনের দুর্ব্যবহারের নিমিত্তে কুপকাত করতে চাইছে ওকে? হৃদয়ের ক্রিয়া থামিয়ে দিতে চাইছে। শ্রেয়া আর না ভেবে আইসক্রিম খাওয়া শুরু করলো। চিন্তা করলো আরও একটা বার মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়াবে। তার অগাধ বিশ্বাস উনি বুঝিয়ে বললে তুর্য ওকে একটু হলেও জায়গা দিবে, বখে না হোক নিজের বানানো জগতে। প্রিয় মানুষ ছাড়া কতটা কষ্টকর তা মুখে প্রকাশ করা বড়ই দুর্বিষহ। তাছাড়া তার দুঃখ কে বুঝে? অকস্মাৎ নীল গগনে কৃষ্ণ মেঘেরা উড়ে এসে জুড়ে বসেছে। প্রকৃতিতেও রাঙিয়ে দিয়েছে তার রঙে। দখলদারিত্ব খাটাতে তোড়জোড় চালাচ্ছে। রৌদ্রোজ্জ্বল দিনটাকে পরিণত করেছে তিমিরে। শ্রেয়া যত দ্রুত পারছে সিঁড়ি ভেঙে ছাদে যাচ্ছে। একবার ঝুমঝুম বৃষ্টির আগমন মানে সব শুকনো কাপড়ের ভেজা অবস্থা দেখা। এত পরিশ্রম করে ধুয়ে শুকাতে দিল, এখন ভিজে গেলে মন ভেঙে যাবে। ছাদে গিয়ে দেখে তার একটা কাপড়ও নেই। গেল কোথায়? প্রবল বাতাসে উড়িয়ে নিয়ে যায়নি তো? কেমনে সম্ভব? স্পষ্ট তো খেয়াল আছে ক্লিপ দিয়ে আঁকে গিয়েছিল। নতুন ছিল ড্রেসটা। হাতে গোনা 4টে ড্রেস আছে তার তুলে রাখা, তার মধ্যে এটা একটা। প্রিয়দের বাসে পড়েছিল, তাই ধুয়ে দেয়। অবিন্যস্ত দৃষ্টিতে অস্থির চিত্তে খুঁজতে শুরু করে। চোখে বিঁধে রেলিংয়ের 2 হাতে রেখে তুর্য সামনের দিকে চেয়ে আছে। ছাদে অবস্থিত দোলনার ওপর কাপড়গুলো একসাথে রাখা। শ্রেয়া থমকালো, চমকে গিয়ে জিজ্ঞেস করলো, এগুলো এখানে? নিচের বাসার আন্টি রেখে গেল, বলল মেয়েটা কতক্ষণে তার থেকে নামাবে, এর চেয়ে বরং আমি ভাঁজ করে রেখে যাই, আসলে নিয়ে যাবে। সম্মুখ হতে ভেসে আসা নির্লিপ্ত কণ্ঠস্বর। তুর্যের কথাটা আদৌ বিশ্বাসযোগ্য মনে হলো না শ্রেয়ার। চলে যেতে নিয়ে সিগারেটের ঝাঁঝালো গন্ধে পা আটকে পড়ে, বিস্ফোরিত নেত্রে চায়। ছাদের মেঝেতে সিগারেট দেখে অবাক স্বরে প্রশ্ন করে, আপনি ধূমপান করছেন? তৎক্ষণাৎ তুর্য ঘুরে দাঁড়ালো, ভ্রুযুগল কুঞ্চিত করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, নায়িকা শাস্তি চাইছ মানে? শ্রেয়ার উৎকণ্ঠা। তুর্য বিরক্ত ভরা কণ্ঠে বলল, তুমি তো আবার সাধু রমণী, এই যে উৎসুক চাহনি নিক্ষেপ করে বললে আমি ধূমপান করলাম কিনা। এটা তো মুভি উপন্যাসের পাতায় নায়িকারা করে থাকে। যখন নায়ক সিগারেট টানে তাদের কাছে মনে হয় বিষ গিলছে, একদম তোমার মতন রিয়াক্ট করে। তখন নায়ক নিজের পোড়া ঠোঁট দ্বারা নায়িকার গোলাপি বর্ণের ওষ্ঠ অমৃত মনে করে শুষে নেয়, বুঝিয়ে দেয় জ্বলন্ত হলেও কিস করার জন্য পারফেক্ট। তুমিও ঠিক এমনটা চাও? শ্রেয়া ফেল নয়নে চেয়ে রইল অনিমেষ। নায়িকা? কোথা থেকে কোথায় পাড়ি দেয় লোকটা? বিস্মিত হলেও নিজেকে শক্ত করে বলে উঠল, স্যার আমি ইন্টারেস্ট না, কারণ আমি নায়ক না। কথাটা বলে তুর্য প্রগাঢ় দৃষ্টিতে শ্রেয়ার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো। নিমেষে সমগ্র গা থরথর করে কেঁপে উঠল শ্রেয়ার। অসারতা লাভ করলো। তুর্য সিগারেটটা পা দিয়ে চেপে ধরে ভ্রু উঁচিয়ে উপহাসে সুরে বলে, তুমি কিন্তু নায়িকার থেকে কম না। চিকন বাঁকা কোমর, স্লিম পেট, ভুবন ভোলানো রূপ, গোলাপি অধর, গাঢ় চোখে কাজল আঁকা, দেহের ভাজে ভাজে কম্পনও। শ্রেয়ার লজ্জায় শিউরে উঠেছে। শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছে শীতল স্রোত। তুর্য থেমে যাওয়াতে থমকে গেল হৃদগতি। মনের উৎকণ্ঠা উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে পরবর্তী কথা শোনার জন্য। শ্বাস ভার হলো নিমিষে। তুর্য পূর্বের জায়গা ছেড়ে এগিয়ে এসেছে। উত্তপ্ত নিঃশ্বাস ঢেলে দিচ্ছে শ্রেয়ার পুরো বদনে। চক্ষুদ্বয় নিমিলিত হয়ে এলো শ্রেয়ার। কাপড়গুলো শক্ত করে আঁকড়ে ধরে বুকের ধুকপুকানি দিয়ে দাঁড়িয়ে থাকার তীব্র চেষ্টা চালাচ্ছে। তখনই রক্ত হিম করে দিল তুর্য উচ্চারিত কয়েকটা শব্দ। ও, ফিগারটা সো গরম। লৌহস্বরে শ্রেয়া একটুও নড়ল না। জমে আছে, পাথরে পরিণত হয়েছে যেন, অথচ অন্দরমহলে উথাল পাথাল ঝড় উঠছে। বুকের ওঠানামা তীব্র থেকে মারাত্মক রূপ ধারণ করে। চক্ষু মেলে বিনা সংকোচে অপলক চেয়ে থাকে তুর্যের পানে। তুর্য মাঝে এক আঙ্গুল দেখে অধর কার্নিশ বাকি বলল, এক আঙ্গুলের বিস্তর তফাতটা রেখে দিলাম। এটা আমার জীবনের প্রথম ধৈর্যের পরিচয় হিসেবে গণ্য করলে ভুল হবে না। তবে ঠিক সময়ে পূরণ করে দেব। মাঝে শূন্যস্থান থাকবে না। তোমাকে দেখার অসভ্য নজরও পাল্টাবে না। এটাই তো বলছো মনে মনে? আমি এমনই চরিত্রহীন হতে পারছি তো? শ্রেয়া হতবিহ্বল স্তব্ধ। এতক্ষণে তুর্যের ব্যবহার ওর মস্তিষ্ক বুঝতে সক্ষম হলো। একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন ছেড়ে দিল তুর্যের দিকে, আপনি? তুর্য ভ্রুক্ষেপহীন হয়ে বলে, আমি চরম লেভেলের অসভ্য, তাই না? শ্রেয়ার অবাক কণ্ঠস্বর। অভিনয় করছিলেন? অভিনয় কেন করব? আমি কি অভিনেতা? তবে প্র্যাকটিস করছিলাম চরিত্রহীন হবার। স্যার, উড়ে যাবে পাটকাঠি। দেখছো না ছাদে জোরালো বাতাস বইছে? এই যাত্রায় অতীব গম্ভীর শোনালো তুর্যের কণ্ঠ। এই ছেলে হয়তো গিরগিটিকেও হার মানাতে পিছু পা হবে না। কেমন ক্ষণে ক্ষণে মুখের আদল কণ্ঠেশ্বর পরিবর্তন করে ফেলে। শ্রেয়া কিছু না বলে কেটে পড়বে ভেবে উল্টো ঘুরে চলে যাচ্ছে। সাথে সাথেই তুর্য হাত ছেড়ে বলল, শুনো মেয়ে। অনিচ্ছা সত্ত্বেও ফিরে তাকালো শ্রেয়া, চাহনি প্রশ্নবিদ্ধ। তুর্য দ্রুত পদে হেঁটে এসে ওকে পাশ কাটিয়ে ছাদের দরজায় গিয়ে দাঁড়ালো। এহেনকাণ্ডে হতবাক ও। ইশারায় চলে যেতে বলল তুর্য। তাই আর মাথা না ঘামিয়ে চলে যাওয়ার মুহূর্তে কর্ণকুহরে সুরসুর করে প্রবেশ করে,
একদিন আমি ঠিক চরিত্রহীন হব, তালিকায় শীর্ষে অবস্থান হবে, আর পুরস্কার স্বরূপ হাসিল করব তোমাকে। শ্রেয়ার পা সিঁড়িতে আটকে গেল, মোচড় দিয়ে উঠল পেট। তুর্য কি ওর প্রেমে পড়ে গেল, নাকি সবটাই কৌতুক, উপহাস, হেয়ালিপনা? ছাদ থেকে এসে কাপড় রেখে একটা খামে 5 প্লেট পানিপুরির দাম হিসেব করে টাকাগুলো ভরে নিল। তুর্য যেহেতু বলেছে টাকা ওই দিয়ে দিবে, নতুবা কোটা দিতে একটুও কিপটামি করবে না মানুষটা। এখনও শরীরটা কাঁপছে। কেন উৎপট নির্লজ্জ কথা বলে লোকটা। খামটা হাতে নিয়ে তুর্যের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতে গিয়েও হাত ফিরিয়ে এনে নিচে বসে ঝুঁকে খামটা চালান করে ভিতরে দরজার নিচ দিয়ে। তুর্যের সম্মুখীন হওয়া মানে হৃদয় নিংড়ানো অনুভূতি, পেট মোচড় দিয়ে ওঠা, ভারী ভারী লজ্জায় নিতিয়ে পড়া। অতিরিক্ত অনীহা যে বিষয়ে থাকে তাই জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে প্রিয়র বিয়েতে যাবে না বলে অটল থাকে শ্রেয়া, এখন নিজের সিদ্ধান্তে নিজে ব্যাঘাত ঘটালো। ঢাকার উদ্দেশ্যে ছুটছে আবার। পার্থক্য, এবার তার পাশে প্রিয় মানুষটা নেই। একা একাই নিজের পথ বেছে নিয়েছে। গত 2 দিন আগেও কত শত স্বপ্ন বরণ করেছিল পুনর্বার। ভেবেছিল চারা রোপণ করলে দিন মাস পেরিয়ে যেমন পুষ্প ফোটে মানুষকে প্রভাবিত করে, চাহনি মুগ্ধতায় ডুবিয়ে দেয়, আকর্ষণ করে নিজ অপরূপ চিত্রে, তেমনি স্বপ্নগুলো একদিন এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যেন বাস্তবতার পরিণতি লাভ করতে সার্থক হয়। কিন্তু এক লহমায় সব শেষ। প্রিয় কল করে জানিয়েছে, তোর একলা পথে আর কেউ হাঁটবে না রে শ্রেয়া। পাশাপাশি দাঁড়িয়ে আকস্মিক তোর হাতটাও বাঁধবে না নিজের হাতের মুঠোয়। তার স্বামীর বিয়ে, প্রিয়র বিয়ের দিনই স্বামীর বিয়ের সময় ধার্য করা হয়েছে। প্রিয়র একটাই কথা, ও যদি না যায় তাহলে আজীবনের জন্য ভুলে যাবে বান্ধবী কখনো আপন হয়। এত বড় একটা কথা শ্রেয়ার অন্তঃস্থল নাড়িয়ে দিয়েছে। ও জানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিশে আছে প্রিয়র প্রচণ্ড ক্ষোভ, অভিমান। চোখে জ্বলছে ভীষণ আত্মহত্যা বৈধ হলে সেটা নির্দ্বিধায় বেছে নিত শ্রেয়া। তুর্য বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তারাই বা কী দোষ? সে তো অজ্ঞাত অতীত সম্পর্কে। একটা সিএনজি ধরে গন্তব্যে এসে নামলো শ্রেয়া। প্রিয় হয়তো ওরই অপেক্ষায় মরিয়া হয়েছিল, গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওকে দেখে দিকবিদিক শূন্য হয়ে ঝাঁপটে ধরল। অশ্রুসিক্ত কণ্ঠে আওড়াতে থাকে, 2 দিন দেখি না তোকে, মন চাইছিল সব ছেড়ে ছুড়ে চলে যায়, কেমন আছিস? শ্রেয়া হাসে। দুঃখের ভার বেশি হলে ঠোঁটের কোণে যে হাসিটা ফোটে ঠিক তাই প্রতীয়মান হলো। ক্ষীণস্বরে বলল, নিয়তি যেমন রেখেছে। তোর কী খবর? বাড়ি ছেড়ে হঠাৎ এখানে? প্রিয় সরে এসে গাঢ় দৃষ্টি তাক করালো। নিষ্প্রভ স্বরে উত্তর দেয়, 2 পরিবার মিলে ঠিক করলো এখানে বিয়ের সকল অনুষ্ঠান হবে একসাথে। খারাপ লাগছে তোর? একদমই না, তোর খুশিতে আমি খুশি। অথচ আখির দর জলে পরিপূর্ণ। গড়িয়ে যাওয়ার অনুমতির প্রতীক্ষায় অশ্রুকণারা, কিন্তু শ্রেয়া দিবে না। কঠোর হবে, আগের জীবন ফিরে যাবে। এতিমের উপর কারো ছায়া দীর্ঘস্থায়ী হয় না। কেউ করুণা করে, কেউ মায়া দেখায়, ভালো কেউ বাসে না। প্রিয়র হাতটা চেপে ধরে শক্তি জুগিয়ে পুনরায় বলে উঠল, তুর্য স্যার এসেছেন? ওনার বাসায় দেখলাম তালা ঝুলছে। হ্যাঁ, গত রাতেই এসেছেন। এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল। কান্না সংবরণ করে মৃদু হেসে বলে, সত্যি বিয়ে করবেন? এবার রাগে আক্রোশে ফেটে পড়ে প্রিয়। কর্কশ গলায় চিল্লিয়ে ওঠে, কেন করবেন না? ওনার মতে উনি অবিবাহিত, বিয়ে করতে আপত্তি কোথায়? তাছাড়া অহমিকা ওনার এক সময়ের ভালোবাসা। পুরনো ভালোবাসা জাগ্রত হতে কতক্ষণ? প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে কেঁদে উঠল। ওর নিজেরই কলিজা ছেড়ে যাচ্ছে। নরম মনের এই মেয়েটা সহ্য করছে কেমন করে? সহ্য শক্তি কি এতই বেশি? অতি। শ্রেয়ার দিকে সিক্ত নেত্রে মেলে বলল, চল না তুর্য ভাইয়ের কাছে, সব বলে দিবি আজ। ঘৃণা করলে করবে, অন্য একটা মেয়েকে বিয়ে তো করবে না। চল প্লিজ। আর আমাদের আটকাস না। ওইদিকে আয়ুষী ত্রিহানটি বিয়েটা আটকানোর চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু তুর্য স্যারের হ্যাঁ শব্দটার জন্য পেরে উঠছে না মেহরিমা আন্টির সাথে। উনি বলেছেন তুর্য স্যার একবার রাজি হয়েছে মানে কেউ যদি ওনার বিরুদ্ধে যায় তাহলে উনি বিষ খাবেন। শ্রেয়া আর কিছু না বলে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কোনো খেলায় মেতে উঠলেন মেহরিমা চৌধুরী। ও কি এতটাই অপছন্দের? কিশোরী জীবনের ভুলটা কি ক্ষমাযোগ্য হয় না? ছোট থেকে একলা জীবনটা একটু একটু করে বেড়েছে। অবুঝ ছিল, ভয়ঙ্কর স্মৃতি ছিল। সব ফেলে কিশোরী জীবনে পদার্পণ করে। হঠাৎ তুফানের ন্যায় আসে প্রণয়, আবেগ, অনুভূতি, সাথে যোগ হয় স্বপ্ন। সেই স্বপ্ন হুট করে নেওয়া সিদ্ধান্তই জীবনের মোড় পাল্টে দেয়। মানুষের জীবনের মিল যেন প্রকৃতির সঙ্গে। ঝড় আসবে, প্রকৃতিতে লণ্ডভণ্ড করে নিয়ে চলে যাবে। তখন প্রকৃতি নীরবে সবটা সইয়ে নতুন উদ্যমে নিজেকে গোছাতে লেগে যাবে। তবে পুরনো রূপটা আর পাবে না ফিরে, কখনো না, যেমনটা পায় না শ্রেয়া। শ্রেয়া আজ আর ভয় পড়ল না, লুকিয়ে রাখলো না নিজেকে। চৌধুরী পরিবারের সবাই বিশাল বড় ড্রয়িং রুমে বসে। ফাতেমা চৌধুরী চোখ গোল গোল করে চাইলেন। রহিমার হাতটা টেনে মাথায় রেখে চাপা সরে বলে উঠলেন, রহিমা রে, এই আমি কারে দেখতেছি? পালাই যাওয়েন না মায়াডা না? রহিমা চমকে গেল শ্রেয়াকে দেখে। কণ্ঠে অবাকতা ধরে রেখে সম্মতি দিয়ে বলল, হ মা, এ তো নতুন বধূ। মেহরিমা দাঁতে দাঁত চেপে শাশুড়ি রহিমাকে বললেন, চুপ করেন, এই মেয়ে প্রিয়র বান্ধবী, ভুলেও নতুন বধূ কিংবা অন্য কিছু বলবেন না। তুর্য শুনলে সব কিছু জলে ভেস্তে যাবে। তাছাড়া আপনার ছেলেও কিন্তু এসব জানে না আম্মা, জানলে আপনার রক্ষে নেই।
ফাতেমা চৌধুরী তুর্যের বাবার দিকে তাকালেন। উনি ছেলের বিয়ের ব্যাপারে অবগত নয়। বিজনেসের সুবাদে বিভিন্ন দেশে যাতায়াত লেগেই থাকে। বিয়ে, পালিয়ে যাওয়া না যাওয়া, সকল রটনা বহু কষ্টে ধামাচাপা দিয়েছেন যেন আর কোনো কান অবধি না পৌঁছায়। অত্যন্ত শক্ত ধাঁচের লোক নুরুল চৌধুরী। যদি জানেন ছেলের রক্ষণাবেক্ষণের জন্য একটা মেয়েকে বউ করে নিয়ে এসেছিল এবং মেয়েটা পরের দিন মুখে চুনকালি মাখিয়ে পালিয়েছে, তাহলে মেরেই ফেলবে সবাইকে। সবার আগে ক্রোধ ছাড়বে মেহেরিমার উপর। ওনার একটা ভুল সিদ্ধান্তের কারণে ছেলে ও ছেলের বউয়ের সম্পর্কে ফাটল চান না। এমনিতেই তোহাসের ব্যাপারটা এখনও শূন্যতায় আটকে আছে। অনেক চেয়েও এ বাড়িতে আনতে পারছে না তাকে। ফাতেমা ভয়ে ভয়ে মেহেরিমার কাছে ঘেঁষে জিজ্ঞেস করলেন, এই মেয়ে বলে দিলে? বলবে না আম্মা। সেই সুযোগ আমি দিব না, মেহেরিমার নির্লিপ্ত জবাব। শ্রেয়া পিওর বাবা মা দাদির সাথে কুশলাদি বিনিময় করে রুমে আসলো। একটা লম্বা শাওয়ার নিয়ে চিন্তায় মশগুল হলো। অনেক ভেবে মুচকি হেসে হাঁটা ধরল তুর্যকে খোঁজার জন্য। প্রিয় পেছন থেকে ডাকলো, কোথায় যাচ্ছিস? জামাইকে আঁচলে বাঁধতে। থেমে না থেকে দীর্ঘ করিডোরে ধীরস্থির গতিতে হাঁটতে শুরু করে শ্রেয়া। সেই সাথে ভেতরে ভেতরে সাহস জোগাচ্ছে। প্রিয়র কাছ থেকে শুনেছে তুর্যের রুমটা একদম শেষ মাথায় ও কর্নারে। সেই মোতাবেক চলছে পা। কিন্তু বাদ সাধল মেহেরিমা। কবজি ধরে টেনে ওকে রুমে নিয়ে এলো। দেখলো একটা মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে। শ্রেয়া কিছুই বুঝতে পারছে না। কবজি ছাড়িয়ে কঠিন স্বরে বলল, কি করছেন আপনি? এভাবে টেনে এনেছেন কেন? রাগান্বিত চোখে তাকালেন মেহেরিমা। মেয়েটাকে কেন্দ্র করে বললেন, ডিভোর্স পেপারটা বের করা অহমিকা। তোমাকে বললাম না এই মেয়ে আসবে, চলে আসছে। এখন আর দেরি করা সঠিক হবে না। অত্যাধিক সুন্দর একটা মেয়ে, চোখ দুটো টানা টানা, চাউনি তীক্ষ্ণ, ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে বলল, সাইন করবে তো আন্টি? শ্রেয়ার কণ্ঠস্বর রোধ হয়ে এলো সঙ্গে সঙ্গে। আত্মচিৎকার মনোনিবেশে করলো অন্তরে। তবুও শক্ত চোখে চেয়ে তেজি কণ্ঠে বলে উঠল, সাইন করবো না আমি, মিস অহমিকা ও শাশুড়ি আম্মা। অহমিকার প্রশস্ত অধরে ফিচেল হাসি। এগিয়ে এসে জড়তাবিহীন নিঃসংকোচে শ্রেয়ার ডান হাতটা আঁকড়ে ধরে। অকস্মাৎ স্পর্শে নড়েচড়ে ওঠে শ্রেয়া। এটা যে তার আশার প্রতিফলন নয়। তবু কঠোরতা বজায় রেখে ঠায় দাঁড়িয়ে রইল। চেহারায় ভঙ্গিমায় তেজের ছাপ। অহমিকা হাসি মুখে বলে, বেশ তেজস্বী তো তুমি। শ্রেয়া গাঢ় দৃষ্টি পর্যবেক্ষণ করছে অহমিকাকে। মেয়েটা যথেষ্ট স্মার্ট, চালাকও বই কি। নয়তো প্রাক্তনের বউয়ের সাথে এত নরম ভদ্র ব্যবহার। তাছাড়া কিয়ৎক্ষণ পূর্বেই তো ডিভোর্স পেপারে স্বাক্ষর দেওয়ার কথা বলা হয়েছিল। নিশ্চয়ই বিয়েতে মেয়েটার মত আছে। এত বড় একটা মেয়েকে ধরে বেঁধে একজন বিবাহিত ছেলের সাথে সারা জীবন বেঁধে দেওয়া অসম্ভব। এছাড়াও মেয়েটা পেশায় একজন ডাক্তার। জীবনের ভুল সিদ্ধান্তে উপনীত থাকবে এমন ধাঁচের নয়। তাই হালকাভাবে নিতে পারল না সে। হাত ছাড়াতে প্রয়াস চালালে অহমিকা আরও শক্ত করে চেপে ধরে। রাশভারী গলায় বলল, সাইনটা করে দাও। কি করবে এমন একটা সম্পর্ক টিকিয়ে রেখে যা কখনো পূর্ণতা পাবে না? মুক্তি দাও তুর্যকে। তুমি ওকে 1%ও চেনো না, যতটা আমি জানি। আমার পাওয়া তথ্য মোতাবেক তুমি নাকি ও যেখানে লেকচারার হিসেবে নিয়ে যেত সেখানকার ছাত্রী, তাও ওর ডিপার্টমেন্টের। অহমিকা হাতটা ছেড়ে গলা ছেড়ে নিল। পুনরায় বলতে শুরু করে, শোনো শ্রেয়া, তুর্যের অতীতে আমি, ওর জীবনেও এতকাল আমি ওতপ্রোতভাবে মিশে আছি। মানসিক ভারসাম্য হারানোর আগেও আমিই ছিলাম। হারানোর পরেও ওর মস্তিষ্কের সমগ্রটা জুড়ে আমি অবস্থান করেছিলাম। আবার সেই আমি ওকে তিলে তিলে দিনরাত এক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। মাঝ থেকে তুমি উড়ে আসলে দাদির ভুল উদ্যোগে, কিন্তু জুড়ে বসতে পারলে কই? স্বার্থপরতাই তো দেখালে, যেটা দেখিয়েছিলাম আমি এককালে। তবে পার্থক্য কি জানো? তুর্যকে যে ব্যথা আমি আগে দিয়েছি সেটার প্রশমনের মাধ্যমও আমি। কিন্তু তুমি কিছুই না। এমনকি তোমার হাজব্যান্ড তোমাকে চেনে না অবধি। তাহলে তুমি ওকে কি করে ডিজার্ভ করো? ভুল আমি করেছি, শুধরেও নিয়েছি। তুর্যও আমার। যদি ন্যূনতম সেন্স থাকে কিংবা ভালো হয় তাহলে ভেবে দেখবে। রাত পর্যন্ত ভেবো, তারপর এসো আমার কাছে। তুমি আমার ছোট বোনের মতন। তাই বলে ভালোবাসা ভাগাভাগি সম্ভবপর নয়। আমার পক্ষেও স্বামী ভাগাভাগি অসম্ভব ব্যাপার। কথাটা বলে আলতো হাসে শ্রেয়া। গুনে গুনে কয়েক কদম সরে গিয়ে দাঁড়ায়। মেহেরিমা ক্ষিপ্ত হয়ে আছেন। অহমিকা চেয়ে আছে কপাল কুঁচকে। চক্ষুদ্বয়ের আকৃতি ছোট ছোট। শ্রেয়া কণ্ঠ ভার করে বলে উঠল পুনর্বার, আপনার প্রাক্তন কিন্তু আমার স্বামী। পার্থক্য বোঝেন? আপনি ছিলেন হারামে লিপ্ত এবং আমারটা একদম পবিত্র। চাইলে আপনাদের মতো মানুষ সেটা নিঃশেষ করার ক্ষমতা রাখে না। আমি স্যারের যোগ্য কিনা, তিনি আমাকে তার জীবনে রাখবেন কিনা, সবটা ওনার থেকেই না হয় শুনে নেব। সম্পর্ক যার সাথে গড়েছে তার মুখের এক একটা শব্দই আমার নিকট গ্রহণযোগ্য হবে। বিনা বাধায় মেনে নেব। ফারদার আমাকে জোর করার চেষ্টা করবেন না শাশুড়ি আম্মা। দাউ দাউ করে জ্বলে উঠলেন মেহরিমা। শ্রেয়ার কাজ ঝাঁকালেন শক্ত হাতে। অহংকার ছেড়ে বললেন, স্বার্থপর মেয়ে, অসভ্য। এত লাই কোথায় পেয়েছিস তুই? সব আম্মার দোষ। তুই আমার ছেলের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখিস না। ভাগ্যক্রমে পারছিস। প্রিয়র মতন এত বড় বাড়ির মেয়ে তোকে কিভাবে বুকে জড়িয়ে নিয়েছে আমি ভেবে ভেবে দিশেহারা। যাই হোক, আমার ছেলের ওপর অধিকার খাটানোর চেষ্টা করবি না। তোকে নাই চাইতেও মেনে নিয়েছিলাম বিয়ের দিন, কিন্তু তোর কারণে অলিগলিতে রটে যায় চৌধুরী বাড়িতে চেপে থাকা সত্য।
তুর্যকে পাগল বলে আঙ্গুল তুলতো, হাসতো, কৌতুক করতো কেবল তোর জন্য। এই কই এর আগে কেউ জানতো না। মা হয়ে এটা আমার পক্ষে কখনোই সহনশীল না। আমার বাড়ি, পরিবার, ছেলে, আমার অহংকার। আর এই অহংকারে কালি লেগে দেওয়া এতে মেয়েটা তুই। এবার পিছু ছাড় আমাদের, দয়া কর পিছু ছাড়। আমি বুঝি তুর্য নিজের মধ্যে কষ্ট চেপে রেখেছে। ও খুব চাপা স্বভাবের। ওকে সুন্দর, স্বাভাবিক, সুখী জীবনেও দেখতে চাই। মেহেরিমা চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে যায় শ্রেয়ার কাছে একদিকে দিয়ে। ওনার কথাগুলো সঠিক ও উচিত ঠেকলো। তুর্যের পাগল হওয়ার বিষয়টা সত্যিই কেউ এত এত একটা জানতো না। খুব কম মানুষ জানতো। সবাইকে এটাই বলা হয়েছিল তুর্য দেশে নেই। বিয়ের পরের প্রভাতে কিছু অতি নিকটস্থ আত্মীয়দের জানানো হয় তুর্য ফিরে এসেছে, ঘরোয়াভাবে বিয়ে করেছে। সেই সুবাদে ছোটোখাটো একটা আয়োজন। এগুলো নাকি প্রিয়কে আয়ুষই জানিয়েছে এবং ওর মাধ্যমে কর্ণধার হয় শ্রেয়ার। তবুও সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সেদিন এসেছিলাম, আপনি তো ফিরিয়ে দিলেন আমাকে। অর্ধপথ অতিক্রম করে আমি বাস থামিয়ে আবারও এসে দাঁড়িয়েছিলাম আপনাদের দুয়ারে। দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না, খবর পাঠাতে আপনি এলেন, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিলেন আমাকে, ঘরে তুললেন না আর। হয়তো আমি এদিন বলে এটা করতে জয়ী হয়েছেন। মাথার উপর কারো হাত থাকলে কখনোই পারতেন না। জীবনে আমার যতই বলে একা চলতে পারবো, বাক্যটা নিতান্তই নিরর্থক। কারো না কারো পাশে থাকতে হয় মানসিক মনের শক্তি যোগান দিতে, যা আমার ছিল না। ফলস্বরূপ আমি হেরে গেলাম, দুর্বল হয়ে গেলাম এ শহর ছেড়ে, স্বামী ছেড়ে। শ্রেয়া তড়িৎ বেগে সুসজ্জিত কক্ষ ত্যাগ করে করিডোরে এসে প্রাণ ভরে শ্বাস টেনে নেয় অন্তর্দেশে। এতক্ষণ ভেতরটা বড্ড ব্যথা করছিল, চিনচিনে ব্যথা। তুর্যর রুমে যাওয়ার চিন্তা ভাবনা করে এলেও পরিস্থিতি অনুযায়ী কল্পনাগুলো সম্পূর্ণ উবে গেল। এখন রুমে গেলে প্রিয় হাজার খানিক প্রশ্ন করবে, সন্দেহের ঝুলি খুলে বসবে। তাই নিচে নেমে এসে উদ্দেশ্য প্রিয়র মায়ের কাছে যাওয়া। বিয়েবাড়িতে কত শত কাজ থাকে, টুকিটাকি করে দিলেও অনেকটা কমবে। রান্নাঘরে উকি দিয়ে দেখে প্রিয়র মামি, খালা, ফুপু আরও অনেক মহিলা হাতে হাতে কাজ করছেন। পেছন থেকে কাঁধে কারো ছোঁয়ায় নিস্তব্ধ হয়ে যায় শ্রেয়া। ফিরে দেখে ত্রিহা চৌধুরীর মলিন মুখ ওর পানে চেয়ে। শ্রেয়া কী বলবে ভাবতে থাকে। ওদের মুখোমুখি হলে নিজেকে অত্যাধিক অপরাধী মনে হয়। দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে। নত মস্তিষ্কে বলল, কেমন আছেন? ত্রিহা স্মিত হেসে বলল, ভালো আছি মা, তোমার কি অবস্থা? সেদিন হঠাৎ চলে গেলে কেন? আমি প্রিয়কে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম। আয়ুষও খুব অবাক হয়েছিল তোমার চলে যাওয়ার কথায়। শ্রেয়া স্বভাবসুলভ ভঙ্গিতে বলে, কোচিং সেন্টারে টিচিং প্রফেশনে আছি চাচি। বন্ধ করলে বাচ্চাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে যায়। যদিও এক বিষয়ের জন্য একাধিক শিক্ষক রয়েছে, তবুও নিজের তরফ থেকে ঘাটতি রাখতে চাই না। আচ্ছা আসো, এখন একটু কাজে সাহায্য করবে। তোমার বান্ধবী দেবরের বিয়ে বলে কথা। চৌধুরী বাড়ির বড় বউ তুমি, দায়িত্ব অনেক তোমার। বড় বউ, কথাটা অত্যন্ত নিছক। শ্রেয়া একটুও নড়ল না, কাজে হাত দিবে সে, তবে বড় বউ হিসেবে নয়, প্রিয়র বান্ধবী হয়ে। ত্রিহা যেন ওর মনের অব্যক্ত বাক্যগুলো আন্দাজ করে নিল, বলল, নিজের অধিকার ছেড়ে দিতে নেই মেয়ে। আমি শিওর তুর্য যেদিন জানবে তুমি ওর বউ, বুকে লুকিয়ে রাখবে তোমাকে। ও যেমন ঘাড়তেরা রকচটা, তেমন সুন্দর মনের মানুষ। মিলিয়ে নিও আমার কথাটা। আর বাকি রইল অহমিকার সঙ্গে বিয়ের ব্যাপারটা। তুর্যকে আমি সম্পূর্ণ বুঝে উঠতে পারছি না, এত বছরে ওর চাচি হয়েও, কিন্তু যতটুকু জানি অহমিকার বিপদ খুব একটা দূরে নয়। আসো এখন। শ্রেয়া নত মাথায় সঙ্গে চলল। দুই কপল রক্তবর্ণ ছেয়ে গেছে নিমেষে। সত্যি কি ওকে তুর্য বুকে লুকিয়ে রাখবে? এত লাগবে না, ধারে কাছে একটুখানি জায়গা দিলেই ঢের। বাইরে বিরাট আয়োজন চলছে। তমতে আয়ুষের সঙ্গে একবার দেখা হলো শ্রেয়ার। ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কখন আসলে? শ্রেয়া ক্ষীণস্বরে আসার সময়টা জানায়। তৎপর আর কোনো কথা বলেনি আয়ুষ। দৃষ্টি ঝুঁকিয়ে কাজের বাহানায় প্রস্থান ঘটায়। কিন্তু তার আকার ভঙ্গিতে শ্রেয়ার চক্ষু ধরে ফেলে নিঃসংকোচ চাহনি। এত কিছু দ্বিধা আয়ুষের? এতকাল লুকিয়েছে বললে? অগোচরেই হোক, ব্যাপকভাবে সহায়তা করেছে লোকটা। সে না থাকলে হয়তো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্ষম হতো শ্রেয়া। মনে মনে ভাবে সকল ব্যস্ততা কেটে গেলে আয়ুষের সাথে কথা বলবে। কোনো প্রকার অপরাধবোধ বইতে দিবে না তাকে। সাহায্যকারীকে অপরাধের অনুভূতি জর্জরিত করার মতো খারাপ কাজ সে করবে না। বাহির থেকে এসে রাহেলার আদেশে ট্রে নিয়ে ছুটল ছাদে। প্রিয়র কাজিন গ্রুপ মেহমান অনেকেই ছাদে। তাদের জন্য নাস্তা পাঠালেন রাহেলা। সাথে এলো বাড়ির কাজের মেয়েটা। সিঁড়ি ভেঙে মেয়েটা আগে চলে গেল। বেশ চটপটে সে। শ্রেয়া আবারও এত তাড়াতাড়ি হাঁটতে অভ্যস্ত নয়। তাড়াতাড়ি হাঁটতে গেলে মনে হয় কখন পড়ে যায়, মুখ থুবড়ে ঘটে যায় দুর্ঘটনা। সময়ের চেয়ে জীবনের দাম খুব খুব বেশি, অত্যন্ত। মন্থর গতিতে কয়েকটা সিঁড়ি উঠতেই সম্মুখে এসে দাঁড়ায় তাগড়া সুঠাম দেহের অধিকারী এক ব্যক্তি। মুখটা এই কয়েকদিনে মানুষপটে মনের ক্যানভাসে আঁকা সমাপ্ত। গেঁথে থাকবে চিরতরে, মৃত্যুর আগ পর্যন্ত ভুলবে না। সিঁড়ির অনেকখানি স্থান দখল করে দাঁড়িয়ে আছে। চেয়ে আছে অনিমেষ নেত্রে। নিমেষে দৃষ্টি করা হয়ে ওঠে। কপালে ভাঁজ ফেলে তুর্য বলে উঠল, চলে এলে?
শ্রেয়া চোখ বুজে সুর নরম রেখে প্রত্যুত্তর করে, জি আসতেই হয়, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। কণ্ঠ কি কাঁপছে? শ্রেয়ার মনে হলো ওর কণ্ঠনালীতে কম্পন, কাঁপছে তিরতির করে। তুর্যের ঠোঁটের কার্নিশে সুপ্ত হাসি ফুটে ওঠে। এক হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দেয়, হাসি মিশ্রিত কণ্ঠধ্বনি। আমারও কিন্তু বিয়ে। তৎক্ষণাৎ উত্তর শ্রেয়ার, জানি, অভিনন্দন। বাহ্যিক আচরণে ত্রুটি রাখছে না শ্রেয়া, কিন্তু অভ্যন্তরে ভেঙে চড়ে তছনছ, ক্ষতবিক্ষত এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। তুর্য মাঝখানের খালি সিঁড়িটা নেমে এলো। আমার বউকে দেখলে? হ্যাঁ, খুব সুন্দর। শ্রেয়া কথাটা বলতে বলতে কাজের মেয়েটা এসে হাজির হয়। সন্দেহাতীত দৃষ্টিতে তাকায় ওদের দিকে। লজ্জায় চুপসে যায় সে। তুর্য বিরক্ত প্রকাশ করে হাত থেকে ট্রেটা নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি আসবে না, এগুলো নিয়ে সবার খাওয়া শেষ হলে তারপর প্লেটগুলো নিয়ে নামবে, ওকে? মেয়েটা কী বুঝলো কে জানে, ঘাড় নাড়িয়ে আইচ্ছা উচ্চারণ করে চলে গেল। শ্রেয়া নেমে যেতে নিলে ওড়নার কোণা টেনে আঙ্গুলে বেঁধে দিল তুর্য। হতভম্ব স্তম্ভিত শ্রেয়া বিহব্বল কণ্ঠে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কী করছেন স্যার? তুর্য গম্ভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল, আমি যেতে বলেছি তোমাকে। আস্ত বড় একটা বেয়াদব, অনুমতি না নিয়ে উপেক্ষা করে চলে যায়। পরক্ষণে শ্রেয়ার সন্নিকটে দাঁড়িয়ে বলে, আমার বউ শুধু সুন্দর, ওই গাঢ় দৃষ্টি চোখে বিঁধেছে তোমার? মাথায় একজুটি করলে ওকে বড্ড কিউট লাগে, মনে হয় মাথায় তাল গাছ। মারাত্মক একটা মেয়ে। ক্ষণে ক্ষণে অস্থির করে তোলে আমাকে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা খুবই দুর্বোধ্য হয়ে পড়েছে। মুখে লাগাম টানতে ভুলে যায় ওর সামনে। টানবই বা কেন, বইয়ের সঙ্গে সবই জায়েজ। সিদ্ধান্ত নিলাম মধুচন্দ্রিমা পর্যন্ত গিয়ে নিজের নিয়ন্ত্রণকে বাঁধনহারা করে দেওয়ার। বউটা ঠিকঠাক মানিয়ে নিতে পারলেই হলো। পেট মোচড়াচ্ছে শ্রেয়ার। বক্ষস্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা। কি মাতাল করা কণ্ঠস্বর। দেহের তরঙ্গ খেলে গেল। কম্পন সহ্য করতে না পেরে তুর্যের পরনের গেঞ্জিটা মুঠায় পড়ে নিল তৎক্ষণাৎ। তুর্য ভ্রুকুচকে পেটের দিকে তাকালো। কপালে ভাঁজ পড়ল তার। চাহনি চোখে পড়তে শ্রেয়া নিজের দেহখানা সামলে চট করে সোজা হয়ে দাঁড়ালো। হাতের মুঠো হতে মুক্ত করে দিল টি শার্টের কিছু অংশ। তরতর করে উত্তেজনা ভরপুর কণ্ঠে বলে উঠল, সরি স্যার, হঠাৎ মনে হলো পেছনের দিকে পড়ে যাচ্ছি, তাই কোনো দিক বিদিক না পেয়ে ভুলবশত আপনার গেঞ্জি আঁকড়ে ধরে ফেলেছি। সত্যি আমি খুব খুব দুঃখিত। শ্রেয়া ভয়ার্ত দৃষ্টি মেলে ধরল। মুখশ্রীতে অজস্র চিন্তার ছাপ। আঁকি পল্লব কাঁদছে। ক্ষীণ সময় পরপর ছুঁয়ে দিচ্ছে মসৃণ ত্বক। ভিতরে যেন আন্দোলন চলছে, অনুভূতিদের আন্দোলন। তোড়জোড় হরতাল চালাচ্ছে। এখন অপেক্ষা শুধু তুর্যের পরবর্তী কথা শোনার। শরীর এত কাঁপছিল, যে কোনো মুহূর্তে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে রক্তাক্ত হয়ে যেত। সিঁড়ির মাঝে থাকায় আশেপাশের প্রাচীর ধরার কথাও মাথায় আসেনি। হাতের নাগালে নিজেকে রক্ষার জন্য যাকে পেল তাকে ধরিয়ে বাঁচার তীব্র প্রচেষ্টা। তুর্যর দৃষ্টি এখনও অবিচল অনড়। একটু নড়চড় হয়নি তার চাউনির। দেয়ালে এক হাত ঠেকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তৎপরে সোজা হয়ে দাঁড়ায়। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে ফিচল ছড়ে বলল, কখনো আমার বুকে তোমার তুলতুলে দেহ নিয়ে পড়ে থাকো, আবার কখনো পেটের নখের আঁচড় কেটে গেঞ্জি মুঠোয় পুরে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। আমি কি তোমার রক্ষক? মতলব কি বলো তো? এই যে এখন পেটের নখ বিধিয়ে দিলে আমার কি হবে? মধুচন্দ্রিমাটা ভেস্তে দিলে এত হিংসে তোমার মধ্যে? আমি আমার বউকে আদরে ভাসিয়ে দেব, সেই জন্য নখের আঁচড় দিয়ে আমার বউয়ের মনে সন্দেহ বাঁধানোর ধান্দা? তুমি কি ভেবেছ আমি বুঝি না? এই মেয়ে, এত ধান্দা খুঁজো কেন তুমি? হিংসে হয়? নিমিষে শ্রেয়ার শ্রবণ গ্রন্থি গরম হয়ে ওঠে। কেমন উত্তপ্ত অদৃশ্য ধোঁয়া বেরিয়ে প্রকৃতিতে মিশিয়া যাচ্ছে যেন। আবার মধুচন্দ্রিমার রাত্রিতে অহমিকা তুর্যের বউয়ের হয়ে অবস্থান করবে, আদর সোহাগ গায়ে মাখিয়ে নেবে, এসব কথা ভেবে শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কম্পন ছড়িয়ে পড়ে। সেকেন্ডের ব্যবধানে বিষাক্ত যন্ত্রণায় পরিণত হয় তা। রক্তের ন্যায় প্রবাহিত হয় শিরা উপশিরায়, সমগ্র কায়ায়। দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে আনমনে বলে, স্যার, আপনার পেট দেখান, ওষুধ লাগিয়ে দেব। হোয়াট? তুর্যের কড়া উচ্চস্বর। এবার হুঁশে এলো শ্রেয়া। কী বললে এটা সে? উল্টে ঘুরে পালাতে যাবে এহেন মুহূর্তে তুর্য গলা ঝেড়ে ডাকলো, কণ্ঠটা কেমন রসাত্মক ঠান্ডা মিশ্রিত। এই মেয়ে, তুমি কি চাইছো? আমার উদম দেহ দেখতে? আবারও নায়ক ভাবছো আমাকে? আরে, আমি আমার বইয়ের হাজব্যান্ড, আর কারো হতে পারবো না। বিয়ে হিসেবেই বললাম সরি বিয়েন। আমার উন্মুক্ত দেহটা আমার মাথায় তালগাছওয়ালা বইয়ের প্রাপ্য। শ্রেয়া ভরকালো। চোখ বড়সড় করে বলতে চাইল, আপনি একটা চরম লেভেলের চরিত্রহীন পুরুষ। না হলে বইয়ের সামনে অন্য নারীর সাথে মধুচন্দ্রিমার কল্পনা করতে লজ্জা লাগে না? মনের কথা মনে সঞ্চয় করে নম্র কণ্ঠে বলে, আমি নিচে যাব, আসি। তাৎক্ষণিক তুর্য গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকে ধরে রেখেছে কে? যাও। তবে আমার পেট থেকে ঝরানো এক ফোঁটা রক্তের অধিকার আমি ছাড়ছি না। যেভাবে পারো সময় বুঝে শোধ করে দিও। তুমি অবশ্য আগেই জ্ঞাত আছো, হিসাবে এক চুলো ছাড় দেওয়ার মানুষ আমি নই। সো তপ্ত দেহের অধিকারিণী শ্রেয়সী রক্ত কিন্তু চাই। শ্রেয়ার অবাক স্বর, রক্ত ঝরেছে? কই, আপনি নিজেই তো দেখেননি। তুর্য অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করলো সঙ্গে সঙ্গে। দাঁতে দাঁত চেপে বলল, আমি স্যার নাকি তুমি ম্যাডাম? নিমেষে প্রতি উত্তর করল শ্রেয়া, আপনি স্যার। তুর্য দুই অধর আলগা করে পুনরায় প্রশ্ন ছুড়ে দিল, দেহটা তোমার নাকি আমার? আপনার।
তাহলে আমি অনুভব করবো নাকি তুমি? অনুভবে বুঝেছি রক্ত ঝরেছে, 2 ফোঁটা হয়তো, কিন্তু 1 ফোঁটা নিব। আমি আবার নির্দয় না। আর স্যার যেহেতু আমি, বুঝিও তোমার চেয়ে অধিক। কোনো বাহানা চলবে না। 2-এর স্থানে 1 কমিয়ে 1 ফোঁটা এনেছি রক্তের পরিমাণ। তোমার দেহ থেকে আমার গায়ে 1 ফোঁটা রক্ত প্রবেশ করলে দায়মুক্ত করবো তোমাকে। শ্রেয়া তাজ্জব হয়ে চেয়ে রইল নির্নিমেষ। অক্ষিপটে চমক, বিস্ময়। মস্তিষ্ক কিছু বুঝে উঠতে পারছে না, এই কেমন লোকের পাল্লায় পড়েছে। মানুষটা এখনও পাগল রয়ে গেল নাকি? নিস্তব্ধতা ভেঙে তুর্য আদেশের স্বরে বলল, নিচে নেমে বড় বড় জায়গাটায় দাঁড়াও একটু। শ্রেয়া মিনমিনে কণ্ঠে উল্টো জিজ্ঞেস করে, কেন? চরিত্রহীন পুরুষ হওয়ার আশা আবার ভিতরে জেগেছে তাই। তুর্যের কাট কণ্ঠের নিরলস জবাবে শ্রেয়ার হৃদয়স্থল ধুকপুক করে উঠল। তড়িঘড়ি করে নিচে নেমে মিশিয়ে নিল দেহটা দেয়ালের সঙ্গে। তুর্য হাসল, দুর্বোধ্য হাসি। গুনে গুনে 3 পা ফেলল সম্মুখে। দূরত্ব থাকলো 1 আঙ্গুল, কিঞ্চিত পরিমাণের তফাৎটুকু আজও ঘোচায়নি সে। গাঢ় স্বরে বলল, কানে কানে একটা কথা শোনো। শ্রেয়ার দম আটকে স্থির হয়ে আছে, নড়ছে না বিন্দুমাত্র। তুর্যর ঘোর লাগা স্বর হৃদয় নিংড়ানোর ক্ষমতা রাখে। হ্যাঁ বা না কিছু বলতে পারল না। সুঠাম তাগড়া দেহের যুবক খানিকটা ঝুঁকে এসে বলে, তোমার সন্নিকটে আজকাল আমার সহ্যের মাত্রা বেড়েই চলেছে। অস্থির হলাম, তবুও সহ্য শক্তি কমল না। হেয়ালি না করে বলেই ফেলি যে কারণে তোমায় এতক্ষণ আটকে রাখলাম, তা হলো তোমার কাঁধের একপাশে কালো কালো কী যেন উঁকি দিচ্ছে, ঠিক করে নিও। শেষের বাক্যটা প্রচণ্ড মৃদু স্বরে উচ্চারণ করল তুর্য। দ্রুত গতিতে প্রস্থান ঘটালো নিজের। শ্রেয়া থম মেরে আরও চিপকে গেল দেয়ালে। পেট মোচড় দিচ্ছে আবারও। এবার বোধহয় বাথরুমে যেতেই হবে। ওড়না পিঠে ছড়িয়ে কাজসহ ঢেকে দৌড় মারল। আর দৌড়ানো যাবে না, কোনো মতেই না। করিডোরে এসে মুখোমুখি হলো প্রিয়র মামি রাহেলার। তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, দৌড়াচ্ছে কেন, কি হয়েছে? আমি তোমাদেরই ডাকতে যাচ্ছিলাম, সেই যে গেলে দুজন আর এলে না। চলো চলো, রাশেদা ডাকছে তোমাকে খাওয়ার জন্য। এত বেলা গড়ালো এখনও খেলে না। প্রিয় অপেক্ষা করছে। শ্রেয়া পেটে 1 হাত চেপে জানালো, আমি আসছি, 5 মিনিট দেরি হবে। 1 মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রুমে এলো। ঢকঢক করে পানি খেয়ে বিছানায় বসে বিড়বিড় করলো, এমন চরিত্রহীন পুরুষ, পাগল লেকচারার দুটো দেখিনি। প্রিয় টানাটানিতে বাথরুমে যাওয়া আর হলো না। অবশ্য প্রয়োজনও পড়েনি। পানি খাওয়াতে কেমন শান্ত হয়ে গেল পেটটা। এই অঙ্গের শত্রু একজনই, এবং মানুষটা হলো তুর্য চৌধুরী। উনি কাছে এলে যত মোচড়ামুচড়ি, সরব করে নিচে আসে। একদল খেয়ে উঠে গেছে, বিয়ে বাড়ি বলে কথা। যে পারছে চেয়ার দখল করছে, পেট ভরে খাচ্ছে, গিলছে, আবার উঠে যাচ্ছে। নতুন করে টেবিলে খাবার সাজাচ্ছেন কাজের লোকেরা। প্রিয় বসে পাশের চেয়ারে শ্রেয়াকে বসালো। বাম পাশের চেয়ারের কাছাকাছি বসলো আয়ুষ। এতে প্রিয় আলতো হাসে। লজ্জাতুর হাসি হলে আখ্যায়িত করা হয় এটাকে। শ্রেয়া দেখে চকিতে মাথা নত করে খাবার খাওয়ায় নিমজ্জিত হয়। কিন্তু ওর সেই খাওয়ার বিঘ্ন গজিয়ে সামনের দিকে চেয়ারে টেনে নিয়ে বসে তুর্য। তাকে দেখে শ্রেয়ার পুনর্বার পেটের পীড়ার সৃষ্টি হয়। গোগ্রাসে গিলে উঠে যাওয়ার চেষ্টা করে। আর চোখে তাকাতেই আখিদয় বিধে ওর পানে তুর্যর তীক্ষ্ণ তুখর চাহনি। এভাবে চাওয়ার মানে খুঁজে পেল না। নিজের দিকে চেয়ে দেখলো ওনা ঠিক আছে কিনা, কাঁধে কোনো কিছু নেই তো। তবুও টেনে টেনে ঠিক করলো। সাথে সাথে তুর্যের ওষ্ঠে উপহাসের হাসির দেখা মেলে। শ্রেয়ার মন বলছে এই লোক ওর থেকে মজা লুফে লুফে নিচ্ছে। চেয়ার ছেড়ে বেসিংয়ে এসে হাত ধুয়ে উপরে উঠে আসলো। রুমে যাওয়ার পথের মধ্যে একটা রুম থেকে ভেসে আসা চাপা স্বর, এই মাইয়া এখানে আয়। হতবাক শ্রেয়া। ফাতেমা চৌধুরী নিজের রুম থেকে নিচু গলায় হাঁক ছাড়ছে। গটগট পায়ে গিয়ে উপস্থিত হলো ও। ফাতেমা চৌধুরী রহিমার দিকে তাকিয়ে দরজা বন্ধ করতে ইশারা করলো। কথা মতো রহিমা কাজটা বড় নিখুঁতভাবে সম্পন্ন করে দাঁত কেলিয়ে বলল, করে দিছি আম্মা। তারপর শ্রেয়ার পানে দৃষ্টি মেলে বলল, নতুন বধূ বউ খাটে, দাঁড়ায় আসো কেন? ইতস্তত ভঙ্গিতে প্রত্যুত্তর করে শ্রেয়া, ঠিক আছে খালা। ফাতেমা গর্জে উঠলেন, রহিমা তুই তাইলে নতুন বধূ কইলি কিরে? নতুন বধূ হইব অহমিকা টহমিকা, এই মাইয়া স্বর্ণ চিনে নাকি? শ্রেয়া স্বভাবসুলভ ভঙ্গিতে বলে, ঠকবাজ চিনি দাদি। কি কইলি তুই? ঠকবাজ কারে কইলি? এখনই গাট্টি বস্তা বাইন্দা তুই বিদায় হইবি। আমাকেও খাইয়া পইরা একটা সাদা চামড়ার দেহ বড় করলি। 10 বছর ধরে বিনা পয়সায় পালছি, আমার লগে টক্কর লস? আল্লাহ আমার রিজিক দিয়েছেন, আপনারা মাত্র উসিলা ছিলেন। এত অহংকার এতিমকে ঠকাতে গায়ে লাগেনি? এতিমদের পালনে ভালো কথা, এভাবে খোঁটা দেন কেন? আমি যাব না, আমার বান্ধবীর বিয়েতে পাক্কা নিমন্ত্রণ পেয়ে এসেছে। আপনার কথায় আমার পাও নড়তেই অনিচ্ছুক। ভালো থাকবেন, বুড়ো বয়সে তেজ কমান। কথাগুলো বলে শ্রেয়া দরজা মেলে চলে আসে। ফাতেমা চৌধুরী ওকে শুধু নিজেদের ব্যবহারে চৌধুরী বাড়ির পুত্রবধূর স্থান দিয়েছিল, তা আরও একবার প্রমাণিত হলো। চক্ষুকোটর জলে টইটম্বুর হয়ে উঠল এক লহমায়। ঘড়ির কাঁটা বরাবর 9টার ঘরে। পিটপিট করে চোখ মেলে রুমে একদল রূপসীর মেলা দেখে শ্রেয়া ধরফর করে উঠে বসল। সন্ধ্যার পর ক্লান্তিতে বিছানায় কোমল দেহখানি এলিয়ে দিতে চোখ বুজে আসে। তন্দ্রা ভর করে নিয়ে যায় ঘুমের রাতে। অস্পষ্ট চোখে দেখে সবাই সেজে গুজে ফিটফাট। হলুদ শুরু হবে বলে তারা দিচ্ছে অনেকে। শ্রেয়া নির্বাক হয়ে গেল। স্বয়ং বউ হলুদের সাজে সজ্জিত হয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অপ্রতিভ হলো ও। রেঞ্জেনে সরে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়, হলুদ শুরু হয়ে গিয়েছে?
তুই সাজুগুজু করে এখানে বসে আছিস কেন? নিচে যা, গিয়ে কত সময় চলে গেল। প্রিয় সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে টেবিলের উপর থেকে বড় ডালা এনে বিছানায় রেখে বলল, ফটাফট তৈরি হবন, আমি তোকে ছাড়া বাসর ঘরে যেতেও নারাজ, আর এটা তো শুধু হলুদ। উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে চাইল। প্রিয় হেসে বলে, বাসর ঘরের বাহিরে ওকে পাহারাদার হিসেবে রাখবো, ঘরে ঢুকবো নাকি? যা তো শ্রেয়া, রেডি হয়ে আয়। প্রিয়কে যত দেখে সবাই তত চমকায়। কেউ এত ভালোবাসতে পারে বান্ধবীকে? অথচ মানুষ বলে স্বার্থ ফুরালে নাকি বছরের পর বছর ধরে অটুট থাকা বন্ধুত্বও ফাটল ধরে। কিন্তু শ্রেয়া ও প্রিয় যেন এর উল্টা উদাহরণ। সবার বন্ধুত্বের প্রয়োজনীয়তা থাকে না, কারো কারোটা নিঃস্বার্থ হয়, ভালোবাসাময় হয়। শ্রেয়ার ডালার উপরের কাপড় সরিয়ে স্তব্ধ হয়ে গেল। একদম টুকটুকে লাল কাতান শাড়ি, সাথে আর্টিফিশিয়াল লাল গোলাপের গহনা। এগুলো বললে তো ওকে প্রিয়র চেয়ে অনেকাংশে কম লাগবে না। এমনকি মানুষ ভাবে ওর হলো অনুষ্ঠান। দেখে প্রিয়কে দেখালো, এগুলো মা দিয়েছে শ্রেয়া, মা বললো তোর জন্য উনি নিজ হাতে শপিং করবেন, তাই আমি আর যাইনি। মেয়ের জন্য মা শখ করতেই পারে, তাই না? এত ত্যাগ, নিজের মায়ের ভাগ পর্যন্ত দিয়ে দেয় এই মেয়ে। শ্রেয়া একটু ভেবে ভেবে বলল, কিন্তু এগুলো মানে একরকম কেন দিবে? আমাকে বউ ভাবে না মানুষ? প্রিয় ফিক করে হাসলো, কর্ণ করে ফিসফিস করে বলল, লাগলে যেই পাত্র তোকে চাইবে তার হাতেই তোকে তুলে দেবো। তুর্য স্যার, ডিলিট।